আচ্ছা, এখানে এখন আমরা কাজ করতে গেলে কি লাগবে, আমাদের একটা HTML পেজ তো লাগবে। তো আমরা জাস্ট একটা HTML পেজ ক্রিয়েট করে নিব। পেজের নেম এরকম দিলাম index.html। তাহলে আমাদের একটা HTML পেজ আছে না, এখানে দেখেন তো HTML পেজ আছে। আচ্ছা, তো এখন দেখেন যে যদি আপনি একটা প্রজেক্ট নিয়ে কাজ করেন, আপনার CSS পেজ কি একটা হবে? অনেকগুলো হতে পারে, কারণ একটা বড় প্রজেক্ট করতে গেলে আপনার প্রতিটা পেজেই কিছু কিছু ডিজাইন অবশ্যই করতে হবে। এখন সব ডিজাইনের করবে যে আপনি একটা CSS পেজে রাখেন, তাহলে প্রবলেম কি হবে, ভবিষ্যতে ওটাকে সার্চ করে বের করতে গেলে ঝামেলা আছে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, যেহেতু আমাদের প্রজেক্টে অনেকগুলো পেজ হতে পারে, আমাদের প্রজেক্টের একটা ফোল্ডার আছে না, ক্লাস 5, এই ফোল্ডারের মধ্যে তো আমরা কাজ করতেছি। তো আমরা এখানে এই ক্লাস 5টাকে সিলেক্ট করে এটার উপর রাইট বাটনে ক্লিক করে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। এখানে যে আমরা বলতে পারি যে CSS, তাহলে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম যে ফোল্ডার নেম হচ্ছে CSS। তো আমরা যতগুলো CSS ফাইল ক্রিয়েট করব সব ফাইলগুলো আমরা CSS নামে ফোল্ডারে রাখবো, ঠিক আছে? এতে কি হবে, ভবিষ্যতে আমরা খুঁজে পাবো। এখন সবগুলো ফাইল যদি আপনি এক জায়গায় রাখেন, নর্মালি যদি আমরা চিন্তা করি যে একটা ওয়েবসাইট বা একটা টোটাল প্রজেক্ট করতে গেলে আমাদের না হলেও 15 থেকে 20টা পেজ তো বানাতেই হবে। এখন আপনি সবগুলো পেজ পাশাপাশি রাখলেন, ভবিষ্যতে আপনি যদি এক্সটেনশনটা না দেখতে পারেন, তাহলে কিন্তু আপনি শুধু পেজের নেম দেখে কনফিউজ যে কোনটা আমার HTML পেজ, কোনটা CSS পেজ, ঠিক আছে? তো সবচেয়ে ভালো হয় যদি আমরা প্রজেক্টের জন্য এরকম কিছু ফোল্ডার ক্রিয়েট করে নিই, যে আমরা যখন HTML এ কাজ করবো তখন HTML পেজগুলোকে আমি এইভাবে রাখতে পারি। তো আসলে কি, আমরা যখন প্রজেক্ট করবো দেখেন পাবলিক মানে সবার জন্য আমরা কিছু কমন পেজ বানাতে পারি না, যে পেজগুলো আমরা সবাইকে দেখাবো। তা আমরা এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারি, ধরেন যে পাবলিক, মানে পাবলিক ফোল্ডারে আমি ইউজারকে যে সব পেজগুলো দেখাবো সেই পেজগুলোকে আমরা রাখতে পারি। CSS ফোল্ডারে CSS পেজগুলো রাখতে পারি। ভবিষ্যতে আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে পারি। এখন জাভাস্ক্রিপ্ট পেজ যদি আমি পাবলিক নামক ফোল্ডারে রাখি, ভবিষ্যতে আমার এটা কি এডিট করার দরকার হতে পারে না? তার মানে কি অন্ধের মতো তখন বুঝতে হবে কোন ফোল্ডার পেজ আছে। তো এত ঝামেলা না করে আমরা এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারি, যে এর মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো রাখবো। একটা প্রজেক্ট করতে গেলে কি আমাদের ইমেজ লাগবে না? ইমেজ লাগবে। তো তো সেক্ষেত্রে এখন আমি কোন ফোল্ডার মাধ্যমে, মানে কোন ফোল্ডার মধ্যে ইমেজ রাখবো ভবিষ্যতে খুঁজে বের করতে গেলে একটা ঝামেলা। আমরা যদি এরকম চিন্তা করি, একটা ফোল্ডার বানালাম, বললাম যে ইমেজেস, ঠিক আছে? যে আমার মেন একটা ফোল্ডার, মানে এটা হচ্ছে আমার মেন প্রজেক্টের ফোল্ডার, তাই না? তো এর মধ্যে কি আছে, আমি যত ধরনের ফাইল নিয়ে কাজ করবো আমি প্রতিটা ফাইল এক একটা ফোল্ডারের মধ্যে রেখে দিতে পারি। তাহলে আমার কি হবে, ভবিষ্যতে এডিট করতে গেলে আমি সরাসরি ফোল্ডারে যাবো, ওর মধ্যে ফাইলটা পাবো। বুঝতে পারছি কি? যদিও আমার এখন এত ঝামেলা করার দরকার ছিল না, তারপর আমরা এরকম করে নিলাম। এখন দেখেন যেহেতু আমরা CSS নিয়ে কাজ করব, CSS-টা আমরা কি করতে পারি, CSS-টা আমরা একটা ফোল্ডারে নিতে পারি, তাই তো? তো এই ফোল্ডারের উপর এখন রাইট বাটনে ক্লিক করে বলতে পারি হচ্ছে নিউ ফাইল। তাহলে এই ফোল্ডারের মধ্যে কি হবে, একটা ফাইল ক্রিয়েট হবে। আমি Ctrl+S যদি দিই, মানে সেভ করতে গেলে বলতে পারি যে স্টাইল ডট CSS। তার মানে দেখেন CSS নামক ফোল্ডারে আমরা একটা ফাইল ক্রিয়েট হয়েছে, যে ফাইলের নেমটা হচ্ছে কি স্টাইল ডট CSS। তার মানে আমরা HTML ফাইল বানাতে পারছি প্লাস CSS ফাইল বানাতে পারছি। দেখেন এই পর্যন্ত পারি কিনা সবাই? আমাকে তো আগে ফাইল বানানো শিখতে হবে, তারপরে কোড। কোড আমি সব পারি, ফাইলে বানাতে পারি না, কানেক্ট করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমাদের কোড মুখস্থ করে বা কোড নিয়ে কাজ করে কিন্তু কোনো লাভ হবে না। আচ্ছা, এই পর্যন্ত কি পারছি সবাই? ফাইল ক্রিয়েট করা যদি পারি, আমরা জানি যে HTML এ কাজ করতে গেলে HTML স্ট্রাকচার দরকার হয়, তাই তো? তো আমি এখানে যে বলতে পারি HTML, এই যে দেখেন HTML দিলে অটোমেটিক স্ট্রাকচার করে দিচ্ছে। আমি এখানে যে বললাম যে CSL, এরকম বললাম যে ট্রেনিং, CSL ট্রেনিং। আর এই বডি এলিমেন্টের মধ্যে আমরা কিছু কাজ করব, ঠিক আছে? এখন দেখেন আমরা যদি গত ক্লাসের বেলা চিন্তা করি, আমরা চিন্তা ওয়ে দেখছিলাম না, আমার HTML এর জন্য একটা পেজ আছে, CSS এর জন্য আরেকটা পেজ আছে। তাহলে আমরা কোন ওয়েতে আছি, ইন্টারনাল, এক্সটার্নাল না ইনলাইন? এক্সটার্নাল না? তো সেক্ষেত্রে দেখেন আমরা যদি এক্সটার্নাল ওয়েতে কাজ করি, তাহলে আমাদের মেইন শর্ত কি ছিল, দুটো পেজের মধ্যে লিংক ক্রিয়েট করতে হবে, তাই তো? এখন লিংকটার জন্য আমরা কোথায় করতে পারতাম, লিংক দিয়ে টাইটেলের পরে। টাইটেলের পরে, মানে হেড এলিমেন্টের মধ্যেই করতে হবে। তবে যদি আমরা টাইটেলের উপরে করতে চাই করতে পারবো, কিন্তু প্রবলেম কি হবে, এটা এসইও ফ্রেন্ডলি হবে না, তাই না? তো আমরা কি করব, টাইটেলের নিচে করব। তো এখানে যে আমরা বলতে পারি লিংক, যখন লিংক লিখে এন্টার দিব তখন দেখেন সে দুটো আর্টিকেল অ্যাড করে দিচ্ছে না, একটা হচ্ছে আরইএল মানে রিলেশন, আর একটা হচ্ছে কি টাইপ। তো যদি আমরা রিলেশনটাকে বাদ দিই তাহলে লিংক ক্রিয়েট হবে না, কারণ আপনি দুটো পেজের মধ্যে লিংক ক্রিয়েট করতেছেন, আপনার একটা উদ্দেশ্য আছে না?
আপনি উদ্দেশ্য যদি বাদ দেন লিঙ্ক ক্রিয়েট করে আপনার কোনো লাভ আছে? এটা কাজটা বুঝি এখানে দেখেন আরইএল, এটা হচ্ছে রিলেশন আরইএল। এটা দিয়ে বোঝানো হয় যে আপনি যে দুটো পেজ কানেক্ট করতেছেন, কেন কানেক্ট করতেছেন। হ্যাঁ, তো স্টাইল সেটা ব্যাপারটা হচ্ছে আমরা সিএসএসটা কেন ইউজ করি? ডিজাইন করার জন্য। এখন আমরা যেটাকে ডিজাইন বলছি ওটাকেই বলা হয় স্টাইল শীট, ঠিক আছে? যে আমরা যে পেজের সাথে কানেক্ট করতেছি ওই পেজটাকে আমরা ইউজ করতেছি স্টাইল শীট হিসাবে। হ্যাঁ, এখন ব্যাপারটা দেখেন, আমি বলি, আপনি যখন এখানে লিংক করবেন না তখন আপনি অবশ্যই কোনো একটা পেজের লোকেশন দিবেন প্লাস নেম দিবেন। এখন আপনি যখন ওই পেজের নেম দিলেন, লোকেশন দিলেন, আপনার তো ওই পেজের সাথে লিংক করার একটা উদ্দেশ্য আছে, তাই না? এখন ব্যাপারটা হচ্ছে আমরা যদি স্টাইল শীট না দিই তাহলে সে ধরে নেবে যে ওটা নর্মাল একটা পেজ। যদি নর্মাল পেজ ধরে তাহলে ওর পেজের মধ্যে আপনি যে কোডগুলো লিখতেছেন ওগুলোকে কিন্তু সে সিএসএস কোড হিসাবে নিবে না। স্টাইল শীট যদি বলি তার মানে দাঁড়াবে যে আমি যে সিএসএস পেজের সাথে কানেক্ট করছি সেই পেজটা আমি ইউজ করতেছি ডিজাইনের জন্য, ওটা স্টাইল শীট আকারে থাকবে। অন্যান্য পেজের সাথে লিংক করার সময় তো স্টাইল শীট আমরা লিখি না। না, শুধু আমরা সিএসএস পেজের সাথে যখন লিংক করি তখনই আমাদের রিলেশনটা দরকার হয়। আদার্স পেজের সাথে রিলেশন মানে লিংক করার সময় আমাদের কিন্তু রিলেশনটা দরকার হয় না। আচ্ছা, যদি এই পর্যন্ত বুঝি তাহলে দেখেন এই যে এই থ্রেড যেটা আছে না আইবার রেফারেন্স, এখন এখানে যে আমাদের কি বলতে হবে, কোন লোকেশনে আছে, তারপর ফাইলের নেমটা কি আছে। এখন দেখেন তো আমাদের এইচটিএমএল পেজ আর সিএসএস পেজ দুটো কি সেম লোকেশন আছে? নাই। নরমালি যদি আমি চিন্তা করি যে আমি style.css পেজে যাব, কোন পেজ থেকে যাব? ইনডেক্স পেজ থেকে যাব। তো দেখেন ইনডেক্স পেজের পাশাপাশি কি আমার style.css পেজ আছে? না। এখন আমি যদি সিএসএস পেজে যেতে চাই আগে আমাকে কোথায় যেতে হবে? সিএসএস এর মধ্যে একটা ফোল্ডারে, এই ফোল্ডারটাকে ওপেন করে তারপর আমি একটা ফাইল পাচ্ছি style.css। তাহলে আমি লিংকটা কিভাবে করব? আগে বলবো ফোল্ডারের নেম। এই যে এখানে গেলে আমি একটা ফোল্ডার পাবো না সিএসএস, তাহলে এখানে লিংকের মধ্যে যে বলতে পারি যে সিএসএস, তারপরে বলতে পারি স্ল্যাশ, এই ফোল্ডার মধ্যে গেলে আমরা কি নামে ফাইল পাবো? style.css নামে ফাইল পাবো না? তার মানে এখানে আমরা বলতে পারি যে style.css। আমরা কয়েকদিন বলছিলাম যে ফার্স্টে দিব কি লোকেশন, তারপর দিব হচ্ছে ফাইলের নেম। তো গতদিন আমরা যে কাজগুলো করছিলাম দেখেন যে এইচটিএমএল পাশাপাশি একটা সিএসএস পেজ ছিল, যার জন্য আমাদের ফোল্ডার নেম দেওয়ার দরকার ছিল না। বাট আজকে আমরা কি করছি, আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করছি, সেই ফোল্ডার মধ্যে আমরা ফাইলটাকে রাখছি। তার মানে এই ফাইলের সাথে কানেক্ট করতে গেলে আগে আপনাকে ফোল্ডারে যেতে হবে, ফোল্ডার মধ্যে যে আপনি কি পাবেন? ফাইলটা পাবেন। তো যার জন্য আগে আমরা ফোল্ডারের নেম দিছি, তারপরে ফাইলের নেম দিছি। বুঝতে পারছি কি পর্যন্ত? আচ্ছা, যদি এই পর্যন্ত আমরা বুঝতে পারি তাহলে দেখেন আমাদের বডি নামে একটা এলিমেন্ট আছে না, এখানে যে আমি এরকম কিছু একটা দিলাম যে এই সোয়ার নামে আমি কয়েকটা এলিমেন্ট নিলাম, 2-3টা বা এরকমই নিলাম, 4টা নিলাম, ঠিক আছে? তো আমি চাচ্ছি কি আমার এই সোয়ার নামে যে এলিমেন্ট আছে এই এলিমেন্টের টেক্সটের কালার আমি চেঞ্জ করতে পারি, ফন্টটাকে একটু বড় ছোট করতে পারি। নরমালি আমরা এই কাজগুলোই করব কিসের মাধ্যমে? সিএসএস কোডের মাধ্যমে, তাই না? এবার কিন্তু কি হয়েছে, সবার একটা লাইন লিখতে পারলে আর বাকি 2টা লাইন কয়েকটা হবে। যদি এই পর্যন্ত হয় তাহলে দেখেন যে আমি এই টেক্সটের কালারটা চেঞ্জ করতে যাচ্ছি। তো আমি সিএসএস কোডগুলো কোন পেজে লিখবো? অবশ্যই সিএসএস পেজে লিখবো না? সবাই লেখা নিয়ে ব্যস্ত, লিখতে বলছেন না? আগে লিখেন, আগে বুঝবেন, বোঝার শেষ হলে তারপরে লিখবেন। আচ্ছা, একটা জিনিস মানে আপনাদের অবস্থা কি এখন সেরকম যে কিবোর্ডের দিক তাকে লিখতে হবে? না, তাকে তো হয় না। ওকে, সমস্যা নেই। এখন ব্যাপারটা হচ্ছে তখন সিলেবাসটা পাস করতে গেলে আগে বোঝার চেষ্টা করবেন, আগে আপনাদের লেখার সময় দিব, সমস্যা নেই। কিন্তু না বুঝলে শুধু দেখে দেখে লিখে কোনো লাভ হবে না। আচ্ছা, এই পর্যন্ত কি লিখতে পারছি? এইচটিএমএল স্ট্রাকচার, শুধু এইচটিএমএল লিখলেই সব চলে আসে। এখানে লিংকের টোটালটা লেখার দরকার হয় না, এলআই লিখলেই চলে আসে। শুধু লিখবেন কি এই একটা লাইন। আচ্ছা, এখানে একটা লাইন লিখলে মানে অ্যাঙ্কর এখানে যেটা ইউজ করছে না এই সব, আমার মনে হয় এটা ডিটেইলস লেখা লাগে না, এই লেখার সাথে সাথে চলে আসে। শুধু এর মধ্যে একটা টেক্সট লিখবেন,
তো স্লো হলে তো সমস্যা, একটু ফাস্ট হবে। আচ্ছা, যদি এই পর্যন্ত হয়, আমি ধরে নিচ্ছি সবাই হয়েছে কিনা জানি না। আচ্ছা, তো এখানে আমি কি করতে পারি, কালারটাকে চেঞ্জ করবো, তাই না? কি কালার দিব? পছন্দের একটা কালার রেড। আমি এখানে কি বললাম, কালার রেড। তো কালার কমান্ডটা আমরা গতদিনে দেখছিলাম, টেক্সটার কালার চেঞ্জ করার জন্য আমরা কালার কমান্ডটাকে ইউজ করি, তাই না? তো এখানে যদি আমরা কালার রেড করি, তাহলে কি আসলে আমাদের এখানে সিএসএস কাজ করবে? কেন করবে না স্যার? কারণ হচ্ছে আপনি কোন ট্যাগের জন্য একটু বলেন নাই, কোন এলিমেন্টের জন্য বলছেন? আচ্ছা, এখানে যাই, আমাদের ওই পেজটাকে আগে রান করি, দেখেন কি আমার কালার কি চেঞ্জ হয়েছে, রেড কালার। হয় নাই। আচ্ছা, না হওয়ার কারণ কি? আমি কোন ট্যাগের জন্য এটা বলি না। মানে আমি এখানে সিলেক্ট করে নিই, যেহেতু প্রবলেমটা হচ্ছে যে আমাদের HTML পেজে HTML এলিমেন্ট গুলো আছে, CSS পেজে আমরা CSS কোডটা লিখছি। এখন ব্যাপার হচ্ছে যে যখন আমি এই কোডটাকে কাজ করব, তখন আমাকে বলতে হবে যে এই কোডটা কোন এলিমেন্টের উপর কাজ করবে। এখন আমি যদি এখানে উল্লেখ করে দিতাম যে আমার h1 নামে যে এলিমেন্ট আছে আমি সেটার উপর কাজ করব, তাহলে কাজ করতো। আর যদি বলতাম যে h2 বাদে মানে h2 অথবা h3 অথবা অন্য কোনো এলিমেন্ট থাকতো, তাহলে আমরা সেই এলিমেন্টের নামগুলো কি করতে পারতাম, উল্লেখ করে দিতে পারতাম, তাই না? এখন ব্যাপার হচ্ছে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে সিলেক্টর। জানি না বানানো হয়েছে কিনা, তবে আমি আসলে সিলেক্টরই লিখতে চাইছি। এটাকে আমি কমেন্টস করে দিলাম, কাজ করবে না আর কি। এখন সিলেক্টর বলতে আসলে কি বুঝে, যেটার মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারি, তাই না? এখন দেখেন আপনার এই যে এখানে একটা এলিমেন্ট আছে না, h1 একটা এলিমেন্ট আছে, এই এলিমেন্টটাকে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি? এলিমেন্টটাকে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি? আমরা তো এলিমেন্টটা এখানে লিখছি, এই এলিমেন্টের একটা কমন নেম আছে না, ঠিক আছে, h1। এখন আমি যদি এখানে যদি বলি h1, তার মানে এই h1 বলতে কি বোঝাবে, ওখানে যে h1 নামে যে এলিমেন্ট আছে সেটাকে বোঝাবে না? তার মানে আমরা এখানে কি করতেছি, আমাদের ওই এলিমেন্টের নেম ধরে ওটাকে সিলেক্ট করতে পারতেছি না। তো এই যে আমরা যে সিলেক্টরের কথা বলছি, সিলেক্টর আসলে কতভাবে আমরা সিলেক্ট করতে পারি। সরাসরি ধরেন যে ট্যাগের নেম ধরে বা এলিমেন্টের নেম ধরে আমরা সিলেক্ট করতে পারি, আইডি ডিক্লেয়ার করে সিলেক্ট করতে পারি, ক্লাস ডিক্লেয়ার করে সিলেক্ট করতে পারি, ঠিক আছে? সিলেক্টর হিসেবে কি কি নিয়ে কাজ করা যায়, ট্যাগের নেম নিয়ে কাজ করা যায়, আইডি নিয়ে কাজ করা যায়, আবার ক্লাস নিয়ে কাজ করা যায়, ঠিক আছে? তো আমরা গতদিন যা দেখছিলাম সেটা হচ্ছে ট্যাগের নেমটাকে ধরে বা এলিমেন্টের নেমটাকে ধরে আমরা কি করতে পারি, সিলেক্ট করতে পারি। এখন সিলেক্টর আমরা কোনগুলোকে বলবো, যেগুলোকে দিয়ে আমরা সিলেক্ট করতে পারবো, সেগুলোই হচ্ছে এক একটা সিলেক্টর। কেন দেখা যায় না? তো এখানে দেখেন যে ট্যাগের নেম, আমরা যদি এরকম চিন্তা করি যে আমাদের এখানে কি আছে, একটা এলিমেন্ট আছে না, এলিমেন্টের নেম কি আছে, h1। আমরা এই h1 নামক এলিমেন্টটাকে যদি সিলেক্ট করতে চাই, তাহলে আমরা এরকম বলতে পারি যে h1 নামে কি আছে, একটা এলিমেন্ট আছে। তো এই এলিমেন্টের উপর আমরা কোন ধরনের কাজ অ্যাপ্লাই করব, ওটার কালারটাকে আমরা রেড করব। তো এখানে দেখেন h1টাকে দিয়ে আমি এই এলিমেন্টটাকে সিলেক্ট করছি না, তার মানে আমি কি বলতে পারি যে h1 হচ্ছে একটা সিলেক্টর, তাই তো, যেটার মাধ্যমে আমি সিলেক্ট করতে পারতেছি। এখন আমরা যে এখানে যে নেমটা লিখছি, এটা আসলে কি ওই ট্যাগের নেম লিখছি না বা এলিমেন্টের নেম লিখছি। তো তো এখানে আমি লিখছি যে সিলেক্টর হিসেবে কি কি নিয়ে কাজ করা যায়, সরাসরি এলিমেন্টের নেম বা ট্যাগের নেম ধরে কাজ করা যায়, আইডি ডিক্লেয়ার করে আমরা সিলেক্ট করতে পারি, আবার ক্লাস ডিক্লেয়ার করে সিলেক্ট করতে পারি। তো এখন দেখেন আমি যদি এরকম h1 বলি, তাহলে কি হবে, এখানে দেখেন কালারটা চেঞ্জ হয়েছে না, কালার চেঞ্জ হয়েছে। তো মানে আমরা এখানে কি বলছি, কালার হবে রেড কালার। তো গতদিন আমরা বলছিলাম এগুলোকে আমরা কি বলি, প্রপার্টি বলি না। এই যে কালার যে ওয়াটার লিখছি, এটা হচ্ছে প্রপার্টি আর এটা হচ্ছে ভ্যালু। তো এরকম ধরেন যে আমাদের আরো অনেক কিছু প্রপার্টি থাকতে পারে, যেরকম আমরা যদি বলি যে ফন্ট সাইজ, তাহলে ফন্ট সাইজ কি একটা প্রপার্টি। আর যদি এখানে বলি যে এটা হবে 30 পিক্সেল, তার মানে কি এটা কিন্তু একটা ভ্যালু। আচ্ছা, তাহলে এটাকে আমরা সেভ দিই, দেওয়ার পর আমাদের যে পেজ ছিল এখানে একটু যাই রিলোড দিই, তাহলে দেখেন তো এটা ছোট হয়েছে না আগে থেকে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে স্যার ছোট হয়েছে কিনা বুঝতেছি না, আমি এটাকে এরকম কিছু একটা দিই, এখানে একটু রিলোড দিই, এবার কি বুঝতেছি এটা বড় হয়েছে। তার মানে আমরা কি করতে পারছি, কালারটাকে চেঞ্জ করতে পারছি আর ফন্ট সাইজটাকে বড় করতে পারছি, তাই না?
আচ্ছা, যদি এই পর্যন্ত পাই তাহলে দেখেন যে আমরা যে কাজগুলো অ্যাপ্লাই করছি এটা কিসের মাধ্যমে করছি, ট্যাগের নেম ধরে কাজ করছি বা এলিমেন্টের নেম ধরে আমরা ওটাকে সিলেক্ট করতে পারছি। এখন এটার কিছু সুবিধা আছে, অসুবিধা আছে। এখন আমাদের সুবিধাগুলো জানতে হবে, অসুবিধাগুলো জানতে হবে। যদি সুবিধাগুলো জানতে পারি তাহলে মানে অনেক কম কোড লিখে আমরা ভালো কিছু করতে পারবো। আর যদি অসুবিধাগুলো জানতে পারি তাহলে যে পরে যে দুইটা আছে ওই দুইটা সম্পর্কে আমরা জানতে পারবো। কারণ এটার অসুবিধা না জানলে এই দুইটা নিয়ে কাজ করে মজা পাওয়া যাবে না। কারণ একটার অসুবিধা আছে বলে আরেকটা আছে, এটার অসুবিধা আছে বলে আরেকটা আছে। আচ্ছা, তো এটাকে আমরা সেভ দিই। এখন দেখেন এখানে আমাদের কয়টা লাইন আছে, 4টা লাইন আছে না? আমার ওয়েবসাইটে কি এই সব শুধু কি 4 জায়গায় থাকতে পারে, আরো অনেক জায়গায় থাকতে পারে। এখন আমরা যদি বলি যে এর নিচে আমাদের আরো 4টা এই সেভেন আছে, থাকতে পারে না? তাহলে আগের 4টা আছে, পরে আবার 4টা আছে। এখন আর যদি আপনাকে বলা হয় উপরের যে 4টা আছে সেই 4টার আপনি কি করবেন, কালারটা দিবেন ধরলাম গ্রিন কালার, আর লাস্টের যে 4টা আছে এই 4টা দিবেন হচ্ছে রেড কালার। তাহলে কিভাবে সিলেক্ট করতে পারি? দেখেন আমাদের প্রতিটা এলিমেন্টের কিন্তু একটা কমন নেম যেটা হচ্ছে এইচ1। এখন যদি আপনি এইচ1 ধরে কোনো কাজ করেন তার মানে সবগুলো লাইনের উপর সেই ডিজাইন অ্যাপ্লাই হবে না। নর্মাল একটা জিনিস চিন্তা করেন যে ক্লাসে যদি একজন অথবা ধরলাম যে 3-4 জন রহিম থাকে, 3 জন বা 4 জন। এখন আমি যদি শুধু রহিম বলে কল করি তাহলে অ্যান্সার কতজন দেবে? রহিম নামে যারা আছে সবাই দিবে। এখন ব্যাপারটা হচ্ছে আপনার এইচ1 কয়টা আছে? 8টা আছে। এখন আপনি যদি বলেন এইচ1 মানে এইচ1টাকে ধরে যদি বলেন যে কালার রেড ফন্ট সাইজ 60, তো সেই ক্ষেত্রে কি করবে, সে দেখবে যে এইচ1 এই একটা মানে 8টাই হচ্ছে এইচ1, তার মানে এই সেম ডিজাইনটা এই 8টার উপর অ্যাপ্লাই হবে না। কিন্তু আমরা কি আসলে 8টার উপর অ্যাপ্লাই করতে চাচ্ছি? আমরা চাচ্ছি এই 4টার উপর এক ধরনের ডিজাইন অ্যাপ্লাই করব, এই 4টার উপর আরেক ধরনের ডিজাইন অ্যাপ্লাই করব। তার মানে আমরা কি এতটুকু বুঝতে পারতেছি যে নেমগুলো কমন নেম হলে কাজটা করা যাবে না, আমাদের ইউনিক নেম দরকার হবে, তাই না? যদি কমন নেম হয় তার মানে কি 8টার উপরই সেম কাজ করবে। আর যদি ইউনিক নেম হয় তাহলে কিন্তু 8টার উপর কাজ করবে না। যদি আপনি এরকম কিছু একটা বলতে পারেন যে এই 4টা বলেন রহিম 1, পরের 4টা বলেন রহিম 2, তার মানে আপনি যদি শুধু রহিম বলেন তার মানে রহিম কিন্তু এটাও বোঝাবে এটাও বোঝাবে। কিন্তু যদি রহিম 1 বলি তাহলে এটা বোঝাবে না, আর যদি রহিম 2 বলি তাহলে এটা বোঝাবে। তো তার মানে রহিম 1 এটা কি ইউনিক নেম না? ইউনিক নেম। তো আমরা যদি ব্যাপারটা এরকম করি যে এটাকে ধরেন যে এরকম ডিভ এর মধ্যে দিয়ে দিলাম, আমরা ডিভ নামে কি কোনো এলিমেন্ট দেখছি? আচ্ছা দেখিনি, সমস্যা নেই। ডিভ হচ্ছে জাস্ট একটা নরমাল এলিমেন্ট। তো আমরা দেখেন যে এর আগে যতগুলো এলিমেন্ট নিয়ে কাজ করছি প্রতিটা এলিমেন্টের একটা না একটা কাজ থাকে না, কোনো না কোনো কাজ তো অবশ্যই করছে। যেরকম ধরেন আমি যদি ডিভটাকে আগে এরকম না দিই, এটা আমার এইচ1 আছে না, এইচ1 এর মধ্যে একটা টেক্সট দিলে কি করে, টেক্সটটাকে একটু বড় করে দেখায়, বোল্ড করে দেখায়। তার মানে এইচ1 এলিমেন্টের কাজই হচ্ছে এটাকে বড় করে দেখানো এবং বোল্ড করে দেখানো। তো যদি আমরা ডিভ নামে কোনো একটা এলিমেন্ট নিই তো এই ডিভ এলিমেন্ট ডিফল্ট কোনো কাজই করে না, ঠিক আছে? তো আমরা কি করতে পারি, এই ডিভ এলিমেন্টটাকে ধরে আমরা সিএসএস এ যা বলবো সেই কাজটাই হবে। এখন স্যার ডিভ এলিমেন্ট আমাদের ইউজ করার দরকার কেন, বা আমরা এই ধরনের এলিমেন্ট কেন ইউজ করব? নরমালি ধরেন আপনি একটা টেক্সট লিখছেন, তাই না? একটা নরমাল টেক্সট থাকতে পারে। আপনাকে যদি বলা হয় যে এই টেক্সটের উপর একটা ডিজাইন অ্যাপ্লাই করেন, তাহলে আপনাকে খুঁজতে হবে না এই টেক্সটের ফার্স্টে কোনো এলিমেন্ট আছে কিনা, তাই না? এখন দেখেন এই টেক্সটের ফার্স্টে কি আছে, একটা এলিমেন্ট আছে, কিন্তু কোনটা? বডি এলিমেন্ট। এখন আমি যদি বডি এলিমেন্টকে ধরে কোনো একটা ডিজাইন করি তাহলে আমার ওয়েবসাইটের টোটাল পেজেও ডিজাইনটা অ্যাপ্লাই হবে না, পুরোটার পেজে অ্যাপ্লাই হবে, তাই তো? এখন আমি কি সব জায়গায় একই ডিজাইন অ্যাপ্লাই করব? করব না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, অবশ্যই এই টেক্সটের ফার্স্টে একটা এলিমেন্ট অ্যাড করতে হবে, তাই তো? আচ্ছা, আমরা ধরলাম যে এখানে আমরা একটা এলিমেন্ট দিয়ে দিলাম, ধরলাম যে h4 এরকম একটা এলিমেন্ট দিলাম। এখন প্রবলেমটা আছে যখন আমরা h4 দিব তখন ওই টেক্সটটাকে একটু বোল্ড করে দেবে না, এবং ফন্টটাকে একটু বড় করে দেবে। তো কিন্তু আসলে কি আমরা এখানে টেক্সটটাকে বোল্ড করতে চাইছি বা ফন্টটাকে বড় করতে চাইছি? আমরা তো শুধু সিএসএস অ্যাপ্লাই করতে যাচ্ছি। তো যদি সিএসএস অ্যাপ্লাই করতে চাই আমাদের একটা এলিমেন্ট দরকার ছিল, আমরা সেজন্য একটা এলিমেন্ট লিখছি, কিন্তু বোনাস হিসেবে সে কি করছে, এটাকে দেখেন বোল্ড করে দিছে প্লাস একটু বড় করে দিছে। এখন আমাদের কিছু সময় এরকম দরকার হতে পারে যে আমার নরমাল টেক্সট যেরকম ছিল এরকমই থাকবে, শুধু আমি কালার চেঞ্জ করব, তখন তো আমার এই টেক্সটটাকে তো আর বোল্ড করার দরকার নাই, দরকার আছে? এখন আমি যদি h1 বা h1 থেকে শুরু করে h6 পর্যন্ত কোনো একটা এলিমেন্ট ইউজ করি তাহলে এটাকে বোল্ড করে দেবে না, দেবে তো? তার মানে এখানে আমাদের এমন একটা এলিমেন্ট দরকার যে এলিমেন্ট কোনো কাজই করবে না, আমরা সিএসএস এ যা বলবো সেই ধরনের কাজটাই হবে, তাই না? তো
তো এখানে এই ধরনের একটা এলিমেন্ট হচ্ছে ডিপ, যে যদি ডিপ এলিমেন্ট নিয়ে কাজ করি তাহলে এই ডিপ এলিমেন্ট ডিফল্ট কোনো কাজ করবে না, আমি এই এলিমেন্টটাকে ধরে সিএসএস এ যা বলবো শুধু সেই ধরনের কাজই হবে। হ্যাঁ, বাই ডিফল্ট কোনো কাজ করবে না। বুঝতে পারছি কি? এখন এইরকম আরেকটা এলিমেন্ট আছে যেটা হচ্ছে স্প্যান। ঠিক আছে, এই স্প্যান এলিমেন্টেরও ডিফল্ট কোনো কাজ নাই, আপনি এইটাকে সিলেক্ট করে যে ধরনের কাজ অ্যাপ্লাই করবেন ঠিক সেই ধরনের কাজই সে করবে। তাহলে দুটো এলিমেন্ট আমরা বুঝতে পারছি, স্প্যান আর ডিপ। তবে দুটার মধ্যে পার্থক্য আছে, আমি পার্থক্যটা আপনাকে দেখাবো। আপাতত আমরা এতটুকুই দেখি যে আমাদের এখানে যে এলিমেন্ট গুলো ইউজ করতেছি ডিফল্ট এই এলিমেন্টের কোনো কাজ নাই। মানে আমাদের যখন টেক্সটের উপর কোনো একটা সিএসএস কোড অ্যাপ্লাই করতে হবে তখন কি করতে পারি, এই টেক্সটের আগে আমরা দুইটা এলিমেন্ট অ্যাড করতে পারি, সেটা ডিপ হতে পারে আবার স্প্যান হতে পারে। এ পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? আপনাদের এইগুলো লেখার দরকার নাই, জাস্ট বোঝার চেষ্টা করেন। কারণ সিলেক্টরটা যদি আপনি বুঝতে পারেন দেখবেন আপনার সিএসএস কোডগুলো অনেক ইজি হয়ে যাবে। এটা পার্থক্যটা আমি দেখাবো, সিলেক্টরটা ক্লিয়ার হলে আমি এটা দেখাবো। একটা ডিসপ্লে ব্লক আর একটা ডিসপ্লে ইনলাইন, ঠিক আছে? দুটার মধ্যে পার্থক্য, যদি ডি ইউজ করি ওটা টোটাল স্পেসটা নিয়ে নেবে, ওয়াইটা 100% নেবে। আর যদি স্প্যান ইউজ করি তাহলে ওর মধ্যে আমার কন্টেন্টের উপর ডিপেন্ড করে ওয়াইটা নেবে। এখন পার্থক্য নিয়ে কাজ করতে গেলে আগে আমার ওই সিলেক্টরটা দরকার আছে, যার জন্য আমি এখন দেখাতে চাচ্ছি না। মানে আমাদের আজকের ক্লাসে দেখবো, সিলেক্টরটা কমপ্লিট হলে ওটা আমরা পার্থক্য দেখে নেবো, সমস্যা নেই। এখন আমরা যদি এরকম কিছু একটা চিন্তা করি যে আমরা ডিপ নামক একটা এলিমেন্ট নিব, এই ডিপের মধ্যে আমার এই সন থাকতে পারে না, পারে তো? আচ্ছা, এখন দেখেন এটাকে আমি একটু ইউনিক ভাবে সিলেক্ট করতে পারবো না? একটা দেখেন যে এই চারটা এই সন কোন একটা এলিমেন্টের মধ্যে আছে, কোনটার মধ্যে আছে? ডিপের মধ্যে আছে। আর এই চারটা এলিমেন্ট কি কোন একটা এলিমেন্টের মধ্যে আছে? নাই। এখন আমি যদি শুধু এই চারটাকে সিলেক্ট করতে চাই তাহলে আমি আগে বলতে পারি যে সে আগে দেখবে ডিপ নামে এলিমেন্ট কই আছে, তার মধ্যে দেখবে যে এই সন নামে কিছু আছে কিনা। তো সেই ক্ষেত্রে দেখেন যেহেতু এখানে ডিপ নামে কোনো এলিমেন্ট নাই, তো সেই ক্ষেত্রে সে এই চারটাকে কিন্তু সিলেক্ট করবে না, সে আগে দেখবে ডিপ কোথায় আছে, ডিপ এখানে আছে, এরপরে যে দেখবে যে এর মধ্যে এই সন মানে কোনো কিছু আছে কিনা, তাহলেই শুধু সেটাকে সিলেক্ট করবে। তো যদি এই ধরনের কাজ করতে চাই তাহলে আমরা কি করতে পারি, আগে বলতে পারি কি ডিপ, তারপর স্পেস দিয়ে বলতে পারি যে এই ডিপ এলিমেন্টের মধ্যে কোনটাকে আমরা সার্চ করব, এই সন। যদি এই সন থাকে তাহলে এখানে যে বলতে পারি যে কালার কি হবে, কালার হবে ধরেন যে এখানে বললাম যে গ্রিন, এটাকে আমি বাদ দিয়ে দিলাম। ব্যাপারটা কি বুঝতে পারছি? আমার একটা কোশ্চেন আছে, বলেন। আমি শুধু এসটি লেখাতে করতে পারি, আমি আপনি ডিপটাকে কেন ডাকতেছেন এটা ক্লিয়ারলি বুঝতেছি না। এই শুধু H1 দিয়ে কালার সিলেকশন না, এখন আপনি বলছেন যে উপরে একটা নিচে একটা, ওটা কিন্তু আলাদা নেম বলছেন। ডিপটা অ্যাকচুয়ালি কি কাজে আসতেছে? ডিপটা এখানে জাস্ট আমি একটা এলিমেন্টকে ধরে আরেকটাকে সিলেক্ট করতে চাচ্ছি। আমরা নরমালি একটা এলিমেন্টের নেম ধরে তো সিলেক্ট করতে পারি, এটা আমরা অলরেডি দেখছি। আচ্ছা, ডিপের ভিতরে H1 কে সিলেক্ট করছি, তার মানে ডিপের মধ্যে আবার আরেকটাকে সিলেক্ট করতে পারবো এরকম? আরে ভাই, আপনি যখন মেনু বার বানাবেন তখন আপনার কতগুলো এলিমেন্টের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে আপনার কোনো আইডিয়া নেই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখেন আপনি যদি, আমি নরমালি একটা জিনিস দেখি, আমরা ইউএল মানে আমরা লিস্ট করছিলাম। হ্যাঁ করছি। আচ্ছা, যদি আপনাকে বলা হয় ইউএল, আচ্ছা ইউএল এর মধ্যে আপনার কি আছে? এলআই থাকতে পারে, এর মধ্যে আমার কি থাকতে পারে? একটা অ্যাঙ্কর ট্যাগ থাকতে পারে না? তার মধ্যে আমি এরকম একটা টেক্সট নিতে পারি, হোম। আচ্ছা, এখন দেখেন আমি এই টেক্সটের উপর কোন একটা ডিজাইন অ্যাপ্লাই করতে চাচ্ছি, তাহলে আমি কোন এলিমেন্টটাকে সিলেক্ট করব? আমার টেক্সটটা আসলে কোন এলিমেন্টের মধ্যে আছে? এর ভিতরে এলআই এর ভিতরে আছে, কোনটা এলআই? এখন ব্যাপারটা দেখেন, আমি ইউএল এর মধ্যে যদি আমি ধরি, আমি বলতে পারি যে ইউএল আছে, ইউএল এর মধ্যে কি আছে? টেক্সট আছে। এখন সেক্ষেত্রে দেখেন ইউএল আছে, ইউএল এর মধ্যে কি আছে? এলআই আছে, এল এর মধ্যে এ আছে, তার মধ্যে কি আছে? টেক্সট আছে। তার মানে এই টেক্সটটাকে, মানে টেক্সটের উপর যদি কোনো ডিজাইন অ্যাপ্লাই করতে চান, আপনার এই টেক্সটের আগে যত এলিমেন্টে থাক আপনাকে সিলেক্ট করতে হবে সেই এলিমেন্টটা, যে এই টেক্সটের ফার্স্টে আসলে কোন এলিমেন্ট আছে। তো দেখেন তো এই টেক্সটের ফার্স্টে কোনটা আছে? অ্যাঙ্কর ট্যাগ। এখন দেখেন আপনি এইটার উপর যদি কোনো একটা ডিজাইন অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? এখানে যে আপনি এরকম বলতে পারেন যে অ্যাঙ্কর ট্যাগ, তারপর বললেন কি কালার, বললেন যে হচ্ছে রেড, এরকম কিছু একটা হবে না? 100% হবে, কেন হবে না? হবে। হোয়াই নট? এই যে কালার রেড হয়েছে না?
আমি তো ঠিকই বলছি, আমি তো এখানে যে বলছি অ্যাঙ্কর ট্যাগ নামে যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টের মধ্যে যে টেক্সট আছে সেই টেক্সটের কালার কি হবে, রেড কালার। এখন আমার ওয়েবসাইটে একটা ফুটার সেকশন থাকতে পারে। আচ্ছা, যদি ফুটার সেকশন থাকে, আমি এরকম একটা এইসা দিলাম, এইসাতে কি হয়, একটা হরিজন্টাল লাইন হবে। আচ্ছা, এর নিচে আমি যে অনেক সময় দেখি না যে কপিরাইট 2015 এরকম কিছু একটা লেখা থাকে, তো ওখানে আমার একটা লিঙ্ক থাকতে পারে, আমার ওয়েবসাইটে অনেক জায়গায় লিঙ্ক থাকতেই পারে। তো সেক্ষেত্রে ধরেন যে আমি এরকম লিখলাম যে কপিরাইট বললাম 2017 চলে, তাই না, এরকম দিলাম। এখন প্রবলেমটা কি হবে, এখানে একটু রিলোড দিই, এটার কালার রেড হয়েছে না, কিন্তু আসলে আমি তো ওই হোম নামে যে টেক্সটটা আছে ওটার কালার রেড করতে চাইছি, আমি কি এটার কালার রেড করতে চাইছি? এখন প্রবলেমটা কি হয়েছে div a1 দিয়ে যে এখন দেখেন আমি ডিপ নিতে পারি, কিন্তু আসলে আমার ডিপ নেওয়ার দরকার নাই। এইটা আর এইটা দুইটাকে যদি আমি ইউনিক ভাবে সিলেক্ট করতে পারি তাহলে আমি ইউনিক ভাবে ডিজাইন অ্যাপ্লাই করতে পারবো। এখন এইটাকে যদি চাই ডিজাইন করতে তাহলে দেখেন যে আমার এটার আগে তো পরে কোনো কিছু নাই আছে। এখন আমি যদি সরাসরি এ বলি, সে দেখবে এটা হয়ে ওইটা হয়ে, সম্পূর্ণ দেখো। তার মানে সে এটার উপরে ডিজাইন অ্যাপ্লাই করবে, ওটার উপর অ্যাপ্লাই করবে। কিন্তু আমরা যখন এগুলো নিয়ে কাজ করবো, দেখেন আমি শুধু এটার উপর ডিজাইন অ্যাপ্লাই করতে চাচ্ছি, এটার উপর তো চাচ্ছি না। বা আমি যদি ধরি যে শুধু আমি এটার উপর ডিজাইন অ্যাপ্লাই করবো, এটার উপর করবো না, তো এটাকে যদি আমি ইউনিক ভাবে সিলেক্ট করতে চাই কিভাবে বলতে পারি, আমি ব্যাপারটাকে একটু পেঁচাইতে পারি, বলতে পারি সে আগে দেখবে ইউএল, কারণ এখানে তো আর ইউএল নাই। আমি বলবো ইউএল নামে কি আছে, একটা এলিমেন্ট আছে তার মধ্যে এলআই আছে, তার মধ্যে যদি এ থেকে থাকে সেই এর উপর একটা ডিজাইন অ্যাপ্লাই হবে। আর আমি জাস্ট এই এলিমেন্টের নেম ধরে সিলেক্ট করে দিচ্ছি, কিন্তু তার আগে পরে কোন এলিমেন্ট আছে সেইগুলোকে ধরে বলে দিচ্ছি যেন আমার এই এলিমেন্টটাকে আমি একটু ইউনিক ভাবে সিলেক্ট করতে পারি, এটার সাথে যেন সেম না হয়। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা এখানে কি করছি, যে এখানে এইচআর নামে তো একটা এলিমেন্ট আছে, এখানেও এইচআর নামে একটা এলিমেন্ট আছে, আমরা চাইছি কি এলিমেন্টের নেমটা ধরেই কাজ করবো, বাট একটু ইউনিক ভাবে সিলেক্ট করবো। তো যার জন্য আমি কি করলাম, এখানে একটা ডিপ নিলাম। এখন ডিপ নিলে তো এমন তো আর না যে 50 টাকা জরিমানা দিতে হবে, এরকম না। আবার যদি আমি ডিপ নিয়ে কাজ করি আমার প্রজেক্টের কোনো ক্ষতি হচ্ছে তাও না, বাট সুবিধা আছে কি আমি এটাকে ইউনিক ভাবে সিলেক্ট করতে পারতেছি। একটু বিরক্ত করবো, ওই অ্যাঙ্করটা একটা রেড আর একটা ব্ল্যাক করে দেখেন তো একটু। কোনটা এটা? হ্যাঁ। এই ইউএলের ভিতরটাকে রেড করে। আচ্ছা, এটা দেখেন ইউএল এর ভিতর কি করব, ইউএল এর মধ্যে কি আছে, এলআই এর মধ্যে কি আছে, এ আছে তো। আচ্ছা, এটাকে যদি আমি রেড করি তাহলে দেখেন যে এইটা রেড থাকবে না, এদের নিচে একটা রেড আছে না। আচ্ছা, এখানে যা একটু রিলোড দেই, রেড কালার আছে এটা। আমি ডিজাইন অ্যাপ্লাই করছি কোনটার উপর, ইউএল এর মধ্যে যে অ্যাঙ্করটা আছে শুধু সেটার উপর, ইউনিকলি তাহলে শুধু ওইটার উপর ডিজাইন অ্যাপ্লাই হয়েছে না। এখন প্রবলেম হচ্ছে আমি যদি এখানে যে আবার সেম কাজ করি, যে এ এখানে যে বললাম যে কালার গ্রিন, তাহলে এখন দুটো গ্রিন হয়ে যাবে। এরকম বললাম কি হবে আমিও শিওর না। এটা কালার গ্রিন হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে এখানে দেখেন একটা আরেকটাকে ওভাররাইড করে নাই, কেন করে নাই, কারণ আমি দুইটাকে আলাদাভাবে সিলেক্ট করে বলে দিছি, ঠিক আছে। আর যদি আমি এরকম দুইটাকে আলাদাভাবে সিলেক্ট না করে দিতাম তাহলে কিন্তু একটা আরেকটাকে ওভাররাইড করতো। বুঝছেন? এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি জাস্ট এতটুকু বোঝাইতে চাচ্ছি, একটা এলিমেন্টের মধ্যেই যে আমার সরাসরি টেক্সট থাকবে এমন কোনো কিছু না। কারণ আপনি একটা সেকশন নিয়ে কাজ করতে গেলে আপনার কতগুলো ভাগ হবে, কতগুলো এলিমেন্ট হবে, আপনি নিজেই একসময় বিরক্ত হয়ে যাবেন, ঠিক আছে। এবং আপনি এই যে এখানে দেখে বুঝতে পারতেছেন না এটা স্টার্টিং এটা এন্ডিং, আপনার এখানে এত পরিমাণ কোড হবে, এত পরিমাণ ডিপ হবে, আপনি বুঝতেই পারবেন না কোথায় কোনটা স্টার্ট করছেন কোথায় কোনটা এন্ড করছেন। তখন আবার কি করতে হবে, কোথায় স্টার্ট করছেন ওখানে একটা কমেন্টস করে রাখতে হবে, কোথায় এন্ড করছেন ওখানে একটা কমেন্টস করে রাখতে হবে, যেন 2 মাস পরে দেখেও আপনি বুঝতে পারেন এখান থেকে শুরু করেছিলাম এখানে শেষ হয়েছে, ঠিক আছে। তো ওই ধরনের কাজে আমরা এখনো যাইনি। তো এখন দেখেন যদি ব্যাপারটাকে আমরা এভাবে জড়াই, উপরে ডিপ ছিল, ডিপের মধ্যে কি আছে, এই সার আছে না। আমরা যদি এরকম বলি যে এখানেও ডিপ আছে, থাকতেই পারে, মানে ব্যাপারটা তো সেই একই দাঁড়ালো, তাই তো। যদি বলে ডিপ এই সাউন্ড, তাহলে সে দেখবে ডিপ নামে কি আছে, তার মধ্যে এই সাউন্ড আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা এখানে যে আরেকটা এলিমেন্ট নিই স্প্যান, এই স্প্যানটাকে ধরুন যে আমি কাট করে এখানে দিয়ে দিলাম, ডিপ তার মধ্যে স্পেন তার মধ্যে, তাহলে দেখেন এটাকে যদি আমি ইউনিক ভাবে সিলেক্ট করতে চাই কিভাবে করতে পারি, ডিপ ডিপের মধ্যে স্পেন স্পেনের মধ্যে এইচ বলতে পারি ফার্স্টে বলবো ডিপ, তারপর বলতে পারি স্প্যান, এর মধ্যে কি হবে এই সাউন্ড। আমরা সিলেক্টটা এইভাবে করতে পারি যে ডিপ
স্প্যান তারপরে বলতে পারি কি h1। এখানে যে আমরা যা বলবো সেই কোডটা অ্যাপ্লাই হবে কিসের উপর, শুধু এটার উপর। বুঝতে পারছি কি ব্যাপারটা? এখানে জড়ানোর জাস্ট ব্যাপারটাই হচ্ছে যে আমি এখানে যতগুলো এলিমেন্ট পাবো, যদি আমি এই এলিমেন্ট গুলোকে ধরে সিলেক্ট করতে চাই তাহলে আমি কি করতে পারি, ফার্স্ট এলিমেন্টের নেম লিখবো, ফার্স্ট এলিমেন্টের নেম লিখবো ফার্স্টে, তারপর লিখবো হচ্ছে ওই সেকেন্ড এলিমেন্টের নেম, এরপর লিখবো আমি যেটাকে সিলেক্ট করতে যাচ্ছি সেই এলিমেন্টের নেম। বুঝতে পারছি? এখন এখানে আবার কিছু সমস্যা থেকেই গেছে, কারণ এখানেও আমার স্প্যান থাকতেই পারে, আমি এখানেও স্প্যান নিতে পারি। এখন কি হবে? যদি এইরকম আমাদের অপশন থাকে, এখানে স্প্যান আছে, কিন্তু আমি চাচ্ছি এটার উপর এক ধরনের ডিজাইন অ্যাপ্লাই করব, এটার উপর আরেক ধরনের ডিজাইন অ্যাপ্লাই করব। এখন দেখেন ব্যাপারটা দুটাই কিন্তু সেম। আমি যদি বলি ডিভ স্প্যান এইসন, তো আমি এটা বলতে এটা বলেছে, আবার ডিভ স্প্যান ইউএল বলতে সরি এইসন বলতে এটা বলেছে, তার মানে কি দুটোই কিন্তু কমন নেম হয়ে গেছে। এখন আমরা চাইলে এলিমেন্টের নেম ধরে সিলেক্ট করতে পারি, এই যে এখানে দেখেন ফার্স্টে আমি লিখছি কি ট্যাগের নেম অথবা এলিমেন্টের নেম, তো এলিমেন্টের নেম অথবা ট্যাগের নেম ধরে যদি এইভাবে আমরা সিলেক্ট করতে চাই, সিলেক্ট করতে পারি। এটার সুবিধাটা কি হচ্ছে যে যদি আমি একটা লাইনকে ধরে ডিজাইন করি তাহলে অটোমেটিক আমার যতগুলো লাইন আছে সবগুলোর উপর আমি ডিজাইনটা অ্যাপ্লাই করতে পারতেছি। এটাকে আমরা একদিক দিয়ে সুবিধা বলতে পারি, আবার অন্য দিক দিয়ে এটাকে আমরা অসুবিধা বলতে পারি। যে আমার 4টা লাইন আছে, আমি একটার উপর ডিজাইন অ্যাপ্লাই করবো, বাকি 3টার উপর ডিজাইন অ্যাপ্লাই নাও করতে পারি। যদি বাকি 3টার উপর ডিজাইন অ্যাপ্লাই না করতে চাই তাহলে কিন্তু আবার এই এলিমেন্টের নেম ধরে বা ট্যাগের নেম ধরে সিলেক্ট করা যাবে না। ঠিক আছে, তখন আমরা ইউজ করতে পারবো হয় আইডি অথবা ক্লাস। আইডি অথবা ক্লাস এই দুটোর কোনো একটা ইউজ করে আমরা কি করতে পারবো, এই এলিমেন্টের একটা ইউনিক নেম দিতে পারবো। আসলে আমরা আইডি অথবা ক্লাস কেন ইউজ করি, জাস্ট ইউনিক নেম দেওয়ার জন্য। এটা দেখেন তো আমার এই পেজে যতগুলো আমি ডিপ নিব, প্রতিটা এলিমেন্টের আমার কমন নেম কি ডিপ না, আমি 3-4টা ডিপ নিতে পারি। আমার এখন কয়টা ডিপ আছে, 2টা আছে না, 2টা। এই ধরেন যে একটা, এই একটা। এখন আমি যে বলতেছি ডিপ, ডিপটা কি আসলে এলিমেন্টের নেম, তার মানে দেখেন ডিপ বলতে আমার কিন্তু কমন নেম বোঝাচ্ছে, এটাও বোঝাচ্ছে, এটাও বোঝাচ্ছে। তার মানে আমার এই পেজে যতগুলো ডিপ নামের এলিমেন্ট আছে, ডিপ বলতে সবগুলোকে বোঝাবে। বাট আমি যদি এটাকে একটা ইউনিক নেম দিতে পারি, তাহলে সেই নেমটাকে ধরে যদি কল করি তাহলে সেটা বলতে শুধু এই একটা ডিপকে বোঝাবে না। ধরেন যে আমরা যদি ব্যাপারটা এরকম চিন্তা করি যে একজনের নেম আছে রহিম, একজন আমরা ধরুন 2জন, ঠিক আছে। এখন 2জনের নেম যেহেতু রহিম আছে, এখন আমরা যখন রহিম বলে কল করতেছি তখন 2জনে রেসপন্স করতেছে। এখন আমরা যদি তার ফ্যামিলি থেকে পারমিশন নিয়ে 2জনের নেমটা যদি আলাদা কিছু দিতে পারি তাহলে তার সমস্যা হবে না। এখন ধরো যে আমরা রহিম 1 রহিম 2 না দিয়ে একজনের নেম দিলাম জামাল আর একজনের নেম দিলাম হচ্ছে কামাল, তাহলে তার সমস্যা নেই। এবার কি একজনের নেম আরেকজনের সাথে কমপ্লিট করবে, করবে না কিন্তু। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের যে এলিমেন্ট আছে, এলিমেন্টের কমন নেম নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে যে সরাসরি এভাবেই করতে পারি। কিন্তু যদি এই এলিমেন্টের আমরা একটা ইউনিক নেম দিতে চাই তাহলে আমরা দুইভাবে দিতে পারি, এক আইডি ইউজ করে দিতে পারি, 2 ক্লাস ইউজ করে দিতে পারি। তো ধরেন যে আমাদের এখানে যে এলিমেন্ট আছে এই এলিমেন্টের আমরা একটা ইউনিক নেম দিব, ফার্স্টে আমরা ক্লাস নিয়ে কাজ করি তাহলে আইডিটা বুঝতে পারবো। হ্যাঁ, তো ধরেন যে আমরা ক্লাস ইউজ করে কি করব, এই এলিমেন্টের একটা ইউনিক নেম দিব। কিভাবে দিতে পারি, তো যেহেতু আমরা কি করব ক্লাস ইউজ করে নেম দিব, তো সেই ক্ষেত্রে আমি যে এলিমেন্টের নেম দেব সেই এলিমেন্টের মধ্যে যাব, যে এখানে একটা অ্যাট্রিবিউট লিখবো হচ্ছে ক্লাস। কেন লিখতেছি, কারণ আমি ক্লাস ইউজ করে একটা ইউনিক নেম দিতে চাচ্ছি। তো এখানে যে আমি আমার ইচ্ছা মতো একটা নেম দিতে পারি, যেরকম রহিম ছিল আমি এখন কামাল কামাল যা খুশি একটা দিতে পারি। তো আমি এরকম যদি একটা নেম দিই জাস্ট, মানে এরকম দিলাম জাস্ট, ঠিক আছে। তার মানে আমার ডিপ নামে যে এলিমেন্ট আছে এই এলিমেন্টের এখন 2টা নেম, একটা কমন নেম হচ্ছে ডিপ আর একটা নেম হচ্ছে কে জাস্ট। এখন দেখেন আমি যদি ডিপ নামে তাকে ডাকি তাহলে ডিপ বলতে 2জনের রেসপন্স করবে না, মানে এটাও রেসপন্স করবে এটাও রেসপন্স করবে। কিন্তু আমি যদি জাস্ট নামে ডাকি তাহলে দেখি সে শুধু এটাই রেসপন্স করবে, এটা কিন্তু রেসপন্স করবে না, কারণ এর মধ্যে তো জাস্ট নামে কোনো কিছু নাই। বুঝতে পারছো কি? তো সেই ক্ষেত্রে দেখেন যদি এই পর্যন্ত আমরা বুঝি তাহলে আমাদের এখন একটা নেম আছে না জাস্ট, এই নেমটা আমরা দিছি কি ইউজ করে দিছি, ক্লাস ইউজ করে দিছি। তাহলে আমরা সিএসএস পেজে যাব যে আমরা ওই ক্লাসটাকে ধরে কাজ করব। তো আমাদের নেমটা যেন কি ছিল, জাস্ট ছিল না, ধরেন যে এই নেমটাকে ধরে আমরা কাজ করব। এখন কি করব না, মানে ভুল করবো কিন্তু ওই এলিমেন্টের নেম আর দেওয়া যাবে না,
ঠিক আছে। আপনি যদি মনে করেন যে স্যার ডিপ আছে, ডিপের মধ্যেই তো জাস্ট আছে, তার মানে আমি যদি ব্যাপারটা এরকম দিই ডিপ তারপর স্পেস দিয়ে বললাম জাস্ট, হবে? এটা বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ ওই ডিপ নামক এলিমেন্টার নেমটাই তো আমরা জাস্ট দিছি, তাই না? এখন আপনি যদি বলেন যে ডিপের মতো জাস্ট আছে, তাহলে সে বুঝবে এই ডিপ নামক এলিমেন্টের মতো কোন একটা ক্লাস আছে কিনা যার নেম হচ্ছে জাস্ট। তো দেখেন তো আমার এই ডিপের মধ্যে মানে এই ডিপের বাইরে এখানে কি কোনো জাস্ট নামে কোনো ক্লাস আছে? নাই তো। তো সেই ক্ষেত্রে এখন যদি আমরা ডিপ বলি, ডিপ বলতে কি হবে? এটাকেও বোঝাবে এটাকেও বোঝাবে, বাট আমরা যদি জাস্ট বলি তাহলে শুধু এটাকে বোঝাবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা এটাকে সেভ দিই, দেওয়ার পর এখানে যাই, আমরা বলছি কি আমাদের একটা নেম আছে, নেমটা আছে কি জাস্ট। এরপর দেখতে হবে যে আমরা যে নেমটা দিছি এটা কি ইউজ করে দিছি, ক্লাস পাইডে ক্লাস। যদি ক্লাস ইউজ করে নেম দিই তাহলে এই যে সিএসএস পেজে যখন ওই নেমটাকে আমরা লিখবো তখন এই নেমের আগে আমাদের কি দিতে হবে, একটা ডট দিতে হবে। আর যদি আইডি দিতাম তাহলে এখানে একটা হ্যাশ দিতাম। পার্থক্য শুধু এতটুকু। কেটে ভাই আইডি দিলে কি দিব, হ্যাশ? আচ্ছা আইডি নিয়ে কথাবার্তা না বলি, ঠিক আছে। Class আমরা দিলে যদি কি ক্লাস দিব? Dot। ক্লাস দিলে দেবো হচ্ছে ডট। তো এখানে যে আমরা কি বলতে পারি, কালার দিতে পারি, ধরুন যে টেক্সটের কালার কি দিব, আচ্ছা রেড দিলাম। আমরা আরেকটা কাজ করি, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন যে দিলাম হচ্ছে ইয়েলো। আর উপরে যে এগুলো একটু উল্টাপাল্টা লিখছিলাম এগুলোকে আমি ডিলিট করে দিই। ঠিক আছে, এবার কি বুঝতে পারছি? আচ্ছা যদি এটাকে বুঝতে পারি তাহলে এখানে যাই একটু রিলোড দিই, তাহলে দেখেন যে আমার প্রথম চারটা ছিল শুধু প্রথম চারটার উপর ডিজাইনটা অ্যাপ্লাই হয়েছে, বাকিগুলোর উপর কি আর অ্যাপ্লাই হয়েছে? এটা কমন ব্যাপার যে আপনি এখানে নেমটাকে ইউনিক করে দিয়েছেন, তার মানে আপনি যখন জাস্ট বলবেন জাস্ট বলতে বোঝাবে হচ্ছে এইটা। ঠিক আছে, আচ্ছা এটা দেখেন এগুলো প্র্যাকটিস করতে পারবেন, প্র্যাকটিস করার সময় দিব, কিন্তু তার আগে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। কারণ সিলেক্টরটা যদি বুঝতে পারি তাহলে আমাদের ইচ্ছা মতো আমরা ডিজাইন করতে পারবো। আপনি যদি সিলেক্ট না করতে পারেন, আপনি কোড সব মুখস্থ করছেন, তাহলে লাভ কি হবে? আপনি তো এটাকে সিলেক্টই করতে পারতেছেন না। আচ্ছা এ পর্যন্ত কি বুঝতে পারছেন সবাই? কোড লেখার দরকার নেই, আগে বোঝার চেষ্টা করি, তারপর লেখার সময় দিব, প্র্যাকটিস করার সময় দিব, সমস্যা নেই। আচ্ছা যদি এই পর্যন্ত আমরা বুঝতে পারি তাহলে দেখেন ব্যাপারটাকে যদি আমরা একটু উল্টা ভাবে ধরি, জাস্টের মতো আমার H1 থাকতে পারে, H2 থাকতে পারে না, পারে তো? আমি ব্যাপারটাকে যে ধরেন যে এই দুটাকে কপি করে এখানে বললাম হচ্ছে H2, এখানে যে বললাম যে এটা হবে H2, এটা হবে H2, H2, H2। ঠিক আছে, তার মানে আমরা দেখেন যে কি আছে, প্রথম চারটা আছে H1 আর পরেরগুলো পরের দুটা কি আছে, H2 আছে না? আচ্ছা এটাকে সেভ দিই, তারপর আমি এখানে যাই একটু রিলোড দিই, তাহলে দেখেন আমার H2 এর উপর ওই ডিজাইনটা অ্যাপ্লাই হয়ে গেছে না? কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে আপনাকে যদি বলা হয় এই ক্লাসের মধ্যে H1 নামে যে এলিমেন্ট আছে শুধু সেই চারটার উপর ডিজাইনটা অ্যাপ্লাই করবে, বাকি দুইটার উপর ওই ডিজাইন অ্যাপ্লাই করবেন না, তাহলে কিভাবে বলতে পারি? জাস্ট স্পেসিফিক। এটা বলতে পারি। আর যদি শুধু এই দুটোর উপর ডিজাইন অ্যাপ্লাই করতে চাই, জাস্ট স্পেস টু, জাস্ট নেমটা দিয়ে স্পেস দিয়ে বলতে পারি হচ্ছে H2। তার মানে ব্যাপারটা এরকম হবে যে যদি আমরা H1টাকে সিলেক্ট করতে চাই তাহলে এরকম বলতে পারি জাস্ট H1। তাহলে সে কি করবে, প্রথম চারটাকে দেখেন সিলেক্ট করবে, যে শুধু প্রথম চারটার উপর ডিজাইন অ্যাপ্লাই হয়েছে। আর যদি আমরা এখানে যাই যে বলেছে H2, তাহলে কি করবে, পরে দুটোর উপর ডিজাইন অ্যাপ্লাই করবে, প্রথম চারটার উপর দেখেন যে ডিজাইন কিন্তু অ্যাপ্লাই করবে না। তার মানে আমরা ব্যাপারটাকে কি ইউনিক ভাবে সিলেক্ট করতে পারতেছি। আচ্ছা যদি আপনাকে এখন এর মধ্যে আরো অনেক কিছু দিয়ে দেয়, এর মধ্যে ধরেন স্প্যান আছে, তো স্প্যানের মধ্যে যে যদি আমাদের এই যে এখানে যে যদি বলে এরকম কিছু একটা আছে আচ্ছা একটা প্রশ্ন, তাহলে স্পেনটাকে তো না রাখলেও রাখতেছি। হ্যাঁ স্প্যান তো আমি আপনাদের ঝামেলায় ফেলাবো বলে দিছি, স্পেনটা না আছে যাতে এটা করা হইতেছে। স্প্যান আমার এখানে দরকারই নাই, আমার তো ডিপ নামে একটা জায়গাটা আছে। হ্যাঁ ডিপ দিয়ে তো সমস্যা। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি এখানে স্প্যান দিছি, আমার সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নেই, সমস্যা আমি তো ওটা ধরে কাজই করতেছি না, এখন থাকলো না ডিলিট করে দেবে সেটা পরে। বাড়তি ফ্লাইওভারটা লাগবে রাস্তা। এখন অনেকের ব্যাপারটা হচ্ছে যে আমার কোডগুলো শর্টকাট হবে, আবার অনেকের ব্যাপার হচ্ছে আমার পেজে অনেক কোড লেখা থাকবে, কোডটা যখন আমি এডিট করতে তখন নিজেরা প্রোগ্রামার মনে হবে, এই আর কি, এছাড়া কিছু না।
এটা ধরনের অনেক শর্টকাট ওয়ে আছে। আগে আমরা ডিটেইলসটা দেখে একটু ঝামেলাতে যদি পড়তে পারি তাহলে এটা শর্টকাট নিয়ে কাজ করতে পারবো, আর যদি আগে ঝামেলা দেখেই ভয় পাই তাহলে শর্টকাটে তো যাওয়া যাবে না। আচ্ছা এখন দেখেন যদি অ্যাঙ্কর ট্যাগ থাকে না, অ্যাঙ্কর ট্যাগ, এখন আমি যদি শুধু এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যে টেক্সট আছে এটার উপর ডিজাইন অ্যাপ্লাই করতে চাই তাহলে জাস্ট h1 a মানে ফার্স্টে দিব ক্লাসের নেম, তারপরে বলতে পারি h1, তারপরে বলতে পারি হচ্ছে a। ব্যাপারটা বুঝতে পারছি কি? এতটা জটিল না, শুধু একটু ট্রাই করলে বোঝা যায় আর কি। তাহলে ক্লাসের ব্যাপারটা আমাদের ক্লিয়ার। একটা নেম দিবেন, অ্যাট্রিবিউট ইউজ করবেন কি ক্লাস, যদি অ্যাট্রিবিউট ক্লাস ইউজ করেন তাহলে ওই নেমের ফার্স্টে সিএসএস পেতে কি করবেন, একটা ডট দিবেন। শুধু এতটুকু মনে রাখলে হবে, আর এখানে কি করবেন সেটা তো আপনাকে শিখতে হবে, এখন আমরা সে পর্যন্ত যাইনি। তারপরে আমরা ক্লাস ডিক্লেয়ার করে আমরা কোনো একটা এলিমেন্টকে সিলেক্ট করতে পারি, এবং সেম কাজটা দেখেন যে যদি আমরা আইডি ইউজ করে করতাম আইডি, তাহলে এখানে পার্থক্য কি হতো, ক্লাসের পরিবর্তে শুধু দিতাম হচ্ছে আইডি। যদি আমরা আইডি ডিক্লেয়ার করে একটা নেম দিতে চাই তাহলে শুধু ক্লাসের পরিবর্তে দিব কি আইডি। যদি এখানে আইডি থাকে তাহলে এখানে আর ডট দেওয়া যাবে না, যদি ডট দিই তাহলে সে ধরবে জাস্ট মানে একটা ক্লাস আছে, কিন্তু আসলে কি ওখানে ক্লাস আছে? আছে তো একটা আইডি। যদি আইডি থাকে তাহলে এখানে ডটের পরিবর্তে আমরা দিব হচ্ছে হ্যাশ। যদি হ্যাশ থাকে তাহলে সে ধরবে জাস্ট হচ্ছে একটা আইডি, আর যদি ডট থাকে তার মানে সে ধরবে যে এটা হচ্ছে একটা ক্লাস। আর যদি আমি কোনো কিছুই না দিই, ডটও দিলাম না হ্যাশও দিলাম না, তাহলে কি ধরবে? ক্লাস হলো না, ধরবে এলিমেন্টের নেম, বলবে জাস্ট আমি ওখানে কোনো এলিমেন্ট আছে, আসলে কি কোনো এলিমেন্ট আছে? নাই। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা যে সিলেক্টর নিয়ে কাজ করতেছি, সিলেক্টরের ব্যাপারটা হচ্ছে সরাসরি আমরা এলিমেন্টের নেম ধরে কাজ করতে পারি। মানে যদি এরকম কিছু একটা লিখি সেটা হবে ডিম নামে একটা এলিমেন্ট ওখানে আছে। যদি আমরা ডট দিয়ে কিছু একটা লিখি তার মানে সেটা হবে এই নামে কোনো একটা ক্লাস ওখানে আছে। আর যদি আমরা এখানে হ্যাশ দিয়ে কিছু একটা করি তাহলে সে ধরবে এই নামে কোনো একটা আইডি ওই পেজে ডিক্লেয়ার করা আছে। ঠিক আছে? তার মানে আপনি যদি ভুল করে ডট না দেন সে ধরবে কি এলিমেন্ট। এখন এই নামে তো আর আপনি এলিমেন্ট ডিক্লেয়ার করেন না, সমস্যা এটা। আপনি যদি এখানে হ্যাশ না দেন তাহলে সে ধরবে ওইটা এলিমেন্ট, তার মানে সে এই নামে তো এলিমেন্ট ওখানে আসলে নাই। তার মানে দেখেন তো সিলেক্টর, এই তিনটা সিলেক্টর নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি এতটুকু আমরা বুঝতে পারছি কিনা। আচ্ছা যদি বুঝতে পারি, আইডি দিয়ে ডেমো চাই, ডেমো তো দিলাম। এই যে এখানে যেটা আছে না এটাকে সেভ দেন, তারপরে কি বলা আছে এই স্টোর, এই স্টোরের উপর ডিজাইন কি দেওয়া আছে রেড। আচ্ছা ওইখানে ক্লাসের জায়গায় শুধু আইডি রিপ্লেস হচ্ছে আর এখানে হ্যাশ, তাহলে যেটা আমাদের পার্থক্য কি, মানে কোনটা বেশি ভালো? এখন ব্যাপার হচ্ছে কোনটা ইউজ করব, সব জায়গায় ডটটা ইউজ করতে দেখছি। দুটোর উপর ডিজাইন অ্যাপ্লাই হয়েছে। তার মানে দেখেন একই ডিজাইনের কাজ, মানে সিলেক্টরের কাজ আমরা আইডি দিয়ে করতে পারতেছি, সিলেক্ট তারপরে দেখা ক্লাস দিয়ে করতে পারতেছি। এখন ব্যাপারটা হচ্ছে আমরা আসলে কোনটা ইউজ করব, কোথায় কোনটা ইউজ করব, একটা প্রশ্ন তাই তো। আর আপনি বলেন সব জায়গায় কি দেখছেন ডট দেখছি, আমি অনেক জায়গায় শুধু হ্যাশ দেখছি, ডট দেখি না। আমি পর্যন্ত ডট দেখছি, বুঝি নাই তখন তুমি ডট দিয়ে বলি। ঠিক আছে। আচ্ছা এখন দেখেন কিছু ওয়েবসাইটে শুধু ডট দেওয়া আছে, কিছু ওয়েবসাইটে শুধু হ্যাশ দেওয়া আছে, মানে কিছু কিছু ওয়েবসাইট শুধু আইডি নিয়ে কাজ করছে, আবার কিছু ওয়েবসাইট শুধু ক্লাস নিয়ে কাজ করছে। এখন দুটার সুবিধা আছে, আমরা যদি এটা কথা বাদ দিই, আমরা ট্রেনে যাতায়াত করছি, কেউ ট্রেনে করছি, আচ্ছা টিকিট যখন টিকিট করতে যান ওখানে ভাগ আছে না, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। আসলে ওখানে ক্লাস বলতে কি বুঝাইছে? সিটের সিট আর আমরা নরমালি বলতে পারি শ্রেণী বিভাগ, তাই না, যেটা ফার্স্ট ক্লাস, এটা সেকেন্ড ক্লাস, এটা থার্ড ক্লাস। তো সেই ক্ষেত্রে দেখেন আমাদের ওয়েবসাইটে আমরা ক্লাস কখন ইউজ করবো, আমরা যখন একটা ওয়েবসাইটকে বিভিন্ন সেকশনে ভাগ করতে পারি না, এটা হেডার সেকশন, এটা মেনু সেকশন, এটা কন্টেন্ট সেকশন, এটা দেখছে ফুটার সেকশন। মানে কি করতেছে আমাদের ওয়েবসাইটের এক একটা সেকশনকে আমরা ভাগ করতেছি বা শ্রেণী ভাগ করতেছি। তো সেক্ষেত্রে দেখেন আমরা যখন ভাগগুলো করবো এই ভাগগুলো করার সময় আমরা ক্লাস ইউজ করতে পারি। ঠিক আছে? আবার আমরা চাইলে ওই ভাগগুলো করার সময় আইডিয়া ইউজ করতে পারি, কিন্তু একটা প্রবলেম হচ্ছে ভবিষ্যতে আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে পারি ভবিষ্যতে। তো যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবো তখন একটা প্রবলেমে পড়বো, তখন আবার এই সিলেক্ট করতে হবে। যেরকম আমরা যে এখানে কি করতেছি সিএসএস এ অ্যাপ্লাই করতে গেলে কোন এলিমেন্টের উপর সিএসএস কোডটা অ্যাপ্লাই করবো সেটাকে সিলেক্ট করতেছি না। তো যখন আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব, জাভাস্ক্রিপ্টেও আমরা কোন এলিমেন্টের উপর ওই জাভাস্ক্রিপ্টের কাজটা অ্যাপ্লাই করতে যাচ্ছি সেই এলিমেন্টটাকে কি করা দরকার হয়, সিলেক্ট করার দরকার হয়। তো সেখানে সিলেক্ট করার জন্য আমরা একটা ফাংশন ইউজ করি যেটা হচ্ছে যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট
বাই হচ্ছে আইডি। আমরা এই ফাংশনটাকে নিয়ে কাজ করতে পারি। আবার আর একটা ফাংশন আছে যেটা হচ্ছে বাই হচ্ছে ক্লাস। তার মানে জাভাস্ক্রিপ্টে আমরা কাজ করতে গেলে আইডি দিয়েও সিলেক্ট করতে পারি, ক্লাস দিয়েও সিলেক্ট করতে পারি। কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট যেগুলো নিয়ে কাজ করি মানে ব্রাউজারে কিছু ব্যাপার স্যাপার আছে, তো যদি আমরা ক্লাস নিয়ে কাজ করি মানে যদি এইটার মাধ্যমে আমরা সিলেক্ট করতে চাই তাহলে দেখা যাচ্ছে জাভাস্ক্রিপ্টে অনেক সময় কাজ করে না। আপডেট যে ভার্সনটা আছে জাভাস্ক্রিপ্টের আপডেট যে ভার্সন আছে এটা নিয়ে কাজ করলে আপনার এই ক্লাস বাই ক্লাস এটা কাজ করবে। বাট আগেকার যে ভার্সনগুলো আছে ওইগুলো নিয়ে কাজ করলে কিন্তু আপনার এই বাই ক্লাস এই মেথডটা কিন্তু কাজ করবে না। যদি এই মেথডটাই কাজ না করে তাহলে আপনি কি ওই এলিমেন্টটাকে সিলেক্ট করতে পারবেন? সিলেক্ট করতে পারবেন না। নরমালি আমি ধরেন যে এই ডিভ এলিমেন্টটাকে ডিজাইন করার জন্য আমি কি করছি এখানে একটা ক্লাস নিছি, হ্যাঁ। তো আমি এখানে বললাম যে ধরেন যে এরকম নেম দিলাম হচ্ছে জাস্ট। তার মানে কি এই ডিজাইন এই যে এখানে যে আমি ক্লাসটা নিছি কেন নিছি এটার উপরে সিএসএস এ একটা ডিজাইন অ্যাপ্লাই করার জন্য, তাই না? এখন আমি চাচ্ছি এই ডিভের উপরে আমি জাভাস্ক্রিপ্টের কোনো একটা কাজকে অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করতে গেলে আমাকে কি করতে হবে এই ডিভটাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে কি করতে পারি যে এটাকে যদি সিলেক্ট করতে চাই তাহলে দেখেন ক্লাসের মাধ্যমে সিলেক্ট করতে পারি। মানে যে এখানে যে যদি আমি শুধু এরকম বলি যে আমার ক্লাসের নেম কি জাস্ট, সে কি করবে এই পেজে জাস্ট মানে যে ক্লাস আছে সেই ক্লাসকে সিলেক্ট করে দেবে। কিন্তু ব্যাপারটা আছে এই কোডটা কাজ করবে ঠিক তখন যদি আমার জাভাস্ক্রিপ্টের ফাইল আপডেট হয়, ব্যাকডেটেড হলে কিন্তু কাজ করবে না। এখন প্রবলেম কি হবে যেহেতু ব্যাকডেটেড ভার্সন এটা কাজ করবে না তার মানে আমাকে কি করতে হবে অবশ্যই আইডি নিয়ে কাজ করতে হবে। এখন আমি যদি এখানে যাই এখানে যে বললাম জাস্ট তার মানে একটা প্রবলেম হবে এখানে আমি ডিজাইন করার জন্য কি করছিলাম জাস্ট অ্যাপ্লাই করছিলাম মানে ক্লাস অ্যাপ্লাই করছিলাম, কিন্তু এখানে আমি দিছি কি আইডি। তার মানে আইডি আর ক্লাস তো সেম না, নেম যতই সেম হোক সে ধরবে এটা আইডি আর এটা হচ্ছে ক্লাস, সে কিন্তু এটার সাথে কখনোই কম্পেয়ার করবে না। আমাকে তখন বাধ্য হয়ে কি করতে হবে এখানে দেখেন যে আবার একটা আইডি নিতে হবে। এখানে আমি ধরেন যে এরকম নেম দিলাম হচ্ছে জাস্ট ওয়ান, এখানে যে বললাম জাস্ট ওয়ান। তার মানে প্রবলেমটা কি হলো দেখেন যে সিএসএস এ অ্যাপ্লাই করার জন্য আমি এখানে একটা জাস্ট নিয়েছি এবং ভবিষ্যতে যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি তখন আবার সিলেক্ট করার জন্য আমাকে কি করতেছে একটা আইডি ডিক্লেয়ার করার দরকার হচ্ছে। তার মানে কি একই কাজ আপনি দুইবার করতেছেন না। যদি আমরা ব্যাপারটা এরকম করতাম যে এখানে ডিজাইন করার সময় আমি ক্লাস নিলামই না, আমি এই আইডিটাকে ধরে সিএসএস এ ডিজাইন করলাম এবং ভবিষ্যতে দেখেন ওই আইডিটাকে ধরে আমি কি করতে পারতেছি জাভাস্ক্রিপ্টে সিলেক্ট করতে পারতেছি না। তার মানে আমাদের এতটুকু চিন্তা করতে হবে যে একটা প্রজেক্ট রেডি করতে গেলে আমার কত জায়গায় জাভাস্ক্রিপ্টের কোড আসতে পারে, যে সব জায়গায় আমার জাভাস্ক্রিপ্ট ইউজ করার দরকার হতে পারে আমি সেই সব জায়গায় ইউজ করবো কি আইডি, আর যে সব জায়গায় আমার জাভাস্ক্রিপ্টের কোড না আসতে পারে আমি সেখানে ক্লাস ইউজ করতে পারি আবার আইডি ইউজ করতে পারি। এটা আমাদের ইচ্ছা। তবে আমরা কি করবো আমাদের যে সেকশন গুলো আছে এই সেকশন গুলো বানানোর সময় আমরা ক্লাস ইউজ করবো, আর এই সেকশনের মধ্যে ছোটখাটো যে ডিজাইন গুলো আমরা করবো যেখানে আমাদের জাভাস্ক্রিপ্টের কোড অ্যাপ্লাই করলেও করতে পারি সেসব জায়গায় আমরা ইউজ করবো কি আইডি। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছি? শুধু স্ট্রাকচার পার্থক্য, এর কোনো পার্থক্য নাই। তবে যদি এগুলো একটু ফাস্ট হয় মানে জাভাস্ক্রিপ্টের ফাইল যদি একটু আপডেট হয় তাহলে এখানে দেখেন যে আমরা কি করতে পারি আইডি দিয়ে সিলেক্ট করতে পারি, তারপরে ক্লাস দিয়ে সিলেক্ট করতে পারি, চাইলে আমরা এলিমেন্টের নেমটা দিয়ে সিলেক্ট করতে পারি। মানে এখানে শুধু হবে বাই এলিমেন্ট, এই এখানে দেখেন গেট এলিমেন্ট বাই এলিমেন্ট, এতটুকু দিলে আপনি সরাসরি এলিমেন্টের নেমটাকে দিয়ে সিলেক্ট করতে পারবেন। অনেক জায়গায় করা যায় আর কি, তার আইডি লাগবে মানে আপনার কথাটা আমি বুঝিনি। না এটার ব্যাপারটা আসলে ওরকম না, কোনো মানে এক্সট্রা কোনো সুবিধা অসুবিধা নেই, শুধু সুবিধা অসুবিধা আছে ভবিষ্যতে আপনি যখন সিলেক্ট করতে যাবেন জাভাস্ক্রিপ্ট বা অন্য এসে জেসন নিয়ে যখন কাজ করতে যাবেন তখন দেখা যাচ্ছে আপনি আইডি নিয়ে যদি কাজ করেন ব্যাপারটাকে আপনি খুব ইজি ভাবে সিলেক্ট করতে পারবেন। আর যদি ক্লাস নিয়ে কাজ করে থাকেন তাহলে দেখা যাচ্ছে আপনাকে আবার কি করতে হবে ওখানে আইডি ডিক্লেয়ার করে সিলেক্ট করে নিতে হবে। মানে একটা পেজে ক্লাস নাম জাস্ট নাম ক্লাসটাকে আমি কয়েক জায়গায় কল করতে পারবো, যদি একটা পেজে আইডি যে নিলাম জাস্ট ওটাকে কয়েক জায়গায় কল করে ওটাকে ভ্যালিডেট করে সমস্যা আছে এরকম আমি কোনো কিছু পাইনি। ব্যাপারটা হচ্ছে দেখেন আমার এখানে একটা কিছু আছে আইডি তাই না, আমি এটার উপর একটা ডিজাইন অ্যাপ্লাই করছি। এখন ব্যাপার হচ্ছে এই সেম ডিজাইনটা যদি আমি এখানে অ্যাপ্লাই করতে চাই অন্য কোনোটার উপর তাহলে আমি সেখানেও যে জাস্ট বলতে পারি যে একটা আইডির নেমটা হচ্ছে ওখানে কি দিছি জাস্ট বা জাস্ট ওয়ান দিছি সেটা। তো দেখেন যে আমি ক্লাসটাকে এভাবে ডিক্লেয়ার করতে পারতেছি, কোনো সমস্যা নাই, দুটো দুটো দিন
আইডি মানে একটা আইডি একটা ক্লাস, দুটো দুই জিনিস, এটা তো সমস্যা। আপনি একটার মধ্যে যেমন দেখলেন না যে আইডিও লিখছেন ক্লাসও লিখছেন, আরে ওটা তো আমরা দুটো আনসার এক করে ফেলবেন ওই জন্য দিছি যে একটা জাস্ট ওয়ান। এখন যদি আমি দুটো জাস্ট দিলাম তাহলে তো স্যার এটা ক্লাস ওটা আইডি একটা টাইম দিলে একটা ইউজ করতে পারবো। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে দুটো ইউজ করতে পারবেন সেম নেমে। তবে যদি দুটাই সেম নেম হয় তাহলে ভবিষ্যতে যখন আপনি জাভাস্ক্রিপ্টের কোড করবেন বা সিএসএস ডিজাইন করতে যাবেন দেখা গেছে দুটো আলাদা হয়ে যেতে পারে। সবচেয়ে বেটার হয় মানে প্রজেক্টটা এমন ভাবে করতে হবে যে আপনার প্রজেক্ট যেন অন্য কেউ এডিট করতে গেলে আপনার ক্লাসের নেমগুলো খুব ইজি ভাবে ধরতে পারে। আমরা যে ক্লাসের নেমগুলো ইচ্ছা মতো দিচ্ছি না, আসলে এই নেমগুলো আমাদের এমন ভাবে দেওয়া উচিত যে ক্লাসের নেমটা পড়ে যেন আমি বুঝতে পারি যে এখানে কোন ধরনের ডিজাইন দেওয়া হয়েছে। ঠিক আছে, যখন আমরা যদি দিই কন্টেনার বলতে আমরা কি বুঝি, একটা ওয়েবসাইটের মেন যে লেআউট সেটা। তো সেই ক্ষেত্রে আমাদের ক্লাসের নেমগুলো এমন একটা কিছু দিতে হবে যে ক্লাসের নেমটা পড়ে যেন বুঝতে পারে যে এর মধ্যে কোন ধরনের ডিজাইন থাকতে পারে। তবে নেমটা আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারবো, কিন্তু ছোটবেলায় একটা প্রোগ্রাম শিখতে গেলে ভেরিয়েবলের কিছু শর্ত শুনছিলাম না, ফার্স্টে ডিজিট দেওয়া যাবে না, নেমের মতো স্পেস দেওয়া যাবে না, সেই জিনিসগুলো এখানে আবার একটু মনে রাখতে হবে। আপনি কোনো একটা ক্লাস অথবা আইডি ডিক্লেয়ার করেন, সেটা ফার্স্টে যদি 1 দেন তাহলে কিন্তু নেবে না। আমরা যদি ব্যাপারটা এরকম চিন্তা করি, আমরা অনেক সময় এরকম লিখি না 1st, এবং ফার্স্টে কি আছে ডিজিট আছে না, এই ক্লাস অথবা আইডি যাই ডিক্লেয়ার করুন ফার্স্টে ডিজিট দেওয়া যাবে না, আপনাকে ফার্স্টে অবশ্যই ক্যারেক্টার দিতে হবে। কারণ আপনি যদি মনে করেন যে এরকম 1 তো দিছি মাঝখানে একটা স্পেসও দিয়ে দিলাম, এটাও দেওয়া যাবে না। আপনি চাইলে কোনো একটা ক্লাসের নেম অথবা দেখা যাচ্ছে আইডি নেমের মধ্যে আপনি কি করতে পারবেন, আন্ডারস্কোর দিতে পারবেন, আর দিতে পারবেন হচ্ছে শুধু এই হাইপেনটা। ঠিক আছে, হাইপেন দিতে পারবেন, আন্ডারস্কোর দিতে পারবেন, কিন্তু এছাড়া অন্য কিছু স্পেশাল ক্যারেক্টার আছে না আমাদের, যেরকম ধরেন যে ডট আছে, তারপর $সাইন আছে, তারপর দেখেন যে এখানে যেগুলো আছে সবগুলো কি এক একটা স্পেশাল ক্যারেক্টার, এগুলো দেওয়া যাবে না। স্পেশাল ক্যারেক্টার গুলো কখনো আইডি অথবা ক্লাসের নেম হিসেবে দেওয়া যাবে না, ডিজিটও দেওয়া যাবে না, স্পেস তো দেওয়া যাবেই না। এগুলো একটু মনে রাখলেই মোটামুটি আমরা তাহলে দেখেন এই পর্যন্ত আমরা বুঝি কিনা। আচ্ছা, এখন আর একটা ব্যাপার আছে যেটা আমাদের ভবিষ্যতে দরকার হবে যখন ড্রপ ডাউন মেনু করবো। তো সেটা হচ্ছে আপনাকে যদি বলা হয় যে আপনার H1 নামে একটা এলিমেন্ট আছে, ধরুন যে আমি এরকম ধরলাম যে আমার এখানে H1 নামে একটা এলিমেন্ট আছে, আমি ধরলাম যে এরকম সাম টেক্সট। আচ্ছা, এটা পাশে কি হতে পারে, H2 থাকতে পারে। এখানে ধরলাম যে ধরেন যে আচ্ছা এটাকে বাদ দিয়ে আমি শুধু এরকম লিখেই দিই যে H2 টেক্সট। এখন ধরলাম এটার উপরে আমার আরো অনেকগুলো থাকতে পারে H2, আমি এটাকে সেভ দিই, তারপর আমাদের পেজ ছিল পেজটাতে যায়। এর ফার্স্টে দেখেন 3টা H2 আছে না, এখানে কি আছে, একটা H2 আছে। এখন দেখেন আপনাকে বলা হলো যে আপনি শুধু কি করবেন, এই যে H1 এর নিচে একটা H2 আছে না, শুধু এটার কালার চেঞ্জ করবেন। ব্যাপারটা বুঝতে পারি কিনা দেখেন, উপরে কয়েকটা H2 আছে, নিচে একটা H2 আছে। এখন আপনাকে বলা আছে শুধু এটার উপর আপনি কোনো একটা ডিজাইন অ্যাপ্লাই করবেন, তাহলে কিভাবে করতে পারেন? শুধু H2 এর উপরে স্টার নিতে গেলে হ্যাঁ বলো, H2 এর ভিতরের টেক্সটটাকে নিয়ে কাজ করব। হ্যাঁ, H2 কে চেঞ্জ করতে পারবো না। কোনটা নিয়ে কাজ করবেন আমি জানি না, তবে আমি জাস্ট উপরে 3টার উপর ডিজাইন অ্যাপ্লাই হবে না, শুধু নিচেটার উপর অ্যাপ্লাই হবে। এবং এই কাজটা শুধু আপনাকে এলিমেন্ট ইউজ করেই করতে হবে। আইডি অথবা ক্লাস ইউজ করলে জানি যে কাজটা করা যাবে, কিন্তু ওটা কাস্টম নেম ইউজ করতে পারবো। কাস্টম নেম কিভাবে, কাস্টম নেম বলতে কি বোঝাচ্ছেন সেটা? এই মানে H2 আছে আমি H10 বানাই দিলাম, তারপরে নাকি H2 রাখতে হবে? কোনো কিছু চেঞ্জ করা যাবে না, H1 চেঞ্জ করা যাবে না, H2 চেঞ্জ করা যাবে না, এর আগে কোনো এলিমেন্ট দেওয়া যাবে না, প্লাস আপনি আইডিও দিতে পারবেন না, ক্লাসও দিতে পারবেন না। তাহলে আপনি জানেন এটাকে ইউনিক ভাবে সিলেক্ট করতে গেলে কিভাবে সিলেক্ট করা যায় দেখেন, এখানে দেওয়া আছে, আপনি শুধু নিচের H2টাকে সিলেক্ট করবেন। এটাকে যদি আপনি ইউনিক ভাবে বলতে চান কিভাবে বলতে পারেন? আইডি ক্লাস বা আইডি ক্লাস ধরুন শিখিনি পারি না। সিলেক্টর বলতে তো 3টাই বোঝায়। সিলেক্টর বলতে হ্যাঁ ট্যাগের নেম বা এলিমেন্টের নেম বা একটা নরমাল জিনিস দেখেন, H2 কয়েকটা আছে কিসের উপরে, H1 এর উপরে, আর এখানে কি আছে H1 এর নিচে একটা আছে। আমরা কোনটাকে সিলেক্ট করতে যাচ্ছি? H1 এর নিচে যেটা আছে সেটা।
এখন আমি জাস্ট এভাবে বলতে পারি না, আগে দেখবো H1 তার নিচে যেটা আছে H2 আমি সেটার উপর ডিজাইন অ্যাপ্লাই করবো, বলতে পারি তো। এখন যদি আপনার উপরটা ডিজাইন করার দরকার হয় তাহলে আমি নরমালি বলে দিতে পারি, H2 তো বলে দিলাম। ঠিক আছে। তো নরমালি দেখেন যে এখানে আমাদের ভবিষ্যতে দরকার হতে পারে যে একটা এলিমেন্টের পাশে আরেকটা এলিমেন্ট আছে, সেই এলিমেন্টটাকে আমাদের সিলেক্ট করার দরকার হতে পারে। এরকম অনেকগুলো H2 আছে, আমাদের শুধু এটাকেই সিলেক্ট করতে আছে। এখন যদি আপনাকে বলা হয় যে H1 এর পাশে যে H2 আছে আপনি সেটাকে সিলেক্ট করবেন, কিভাবে সিলেক্ট করতে পারি এটা আমাদের ভবিষ্যতে লাগবে, এই জন্য দেখাচ্ছি। এখানে দেখেন আমি বলতে পারি H1, এখন H1 বললে সে তো ধরবে H1, তো এটার উপর ডিজাইন অ্যাপ্লাই হবে। এখন আমি তো এটার উপর ডিজাইন অ্যাপ্লাই করবো না, অ্যাপ্লাই করবো কোনটা, H2 এর উপর। তো সেক্ষেত্রে আমি যদি এরকম স্পেস দিয়ে বলি H2, এখন তো সে ভাববে কি H1 এর মধ্যে একটা H2 নামে এলিমেন্ট আছে, ঠিক আছে। আসলে কি H1 এর মধ্যে H2 আছে না H1 এর নিচে আছে? যদি আমি এভাবে বলি সে ধরবে H1 এর মধ্যে কি আছে, H2 আছে। তার মানে আমাকে কি করতে হবে, এই H2 টাকে কাট করে H1 এর মধ্যে দিতে হবে। যদি এইটা থাকে তাহলে সে ঠিকঠাক ডিজাইন করবে, কিন্তু আসলে আছে কোথায়, এখানে আছে, ওই বক্সের ভিতরে বলে দিব। হ্যাঁ। তো এখন দেখেন যদি এখানে থাকে তার মানে আমি কিভাবে কাজটা করতে পারি। তো নরমালি দেখেন এখানে স্পেস দিব না, স্পেস না দিয়ে আমরা যদি এরকম একটা সিম্বল দিতে পারি, এরকম সিম্বল বলতে বোঝায় যে H1 এর নিচে কি আছে, H2 আছে। H2টা যদি H1 এর উপরে থাকে তাহলে কিন্তু আর সিলেক্ট করবে না, শুধু H1 এর নিচে যে H2টা আছে শুধু সেগুলোর উপরে ডিজাইন অ্যাপ্লাই হবে। আমরা যদি এখানে যে বলি যে কালার, যদি এই বক্সের ভিতরে আনি তাহলে কাজ করবে, তো যেখানে প্রপার্টিগুলো লিখতেছেন কোথায় বক্সের ভিতরে, কোথায় কালার গ্রিন ফিল লিখতেছেন, এটার ভিতরে যদি লেখা দিই, আমি বুঝিনি আপনি কোথায় লিখবেন। H1 দিয়ে একটা বক্স আসতেছে না, ওই বক্সের মধ্যে আবার H2 লেখা আরেকটা যদি বানাই, এখানে না সিএসএস দেন, একটা নতুন খুলেন এই H2 আপনার ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি যেটা বলতেছেন বুঝতে পারছি, মেবি এরকম, তাই না? H2 গুলো কপি করে H1 এর মধ্যে বলে দিব, H2 সহ আপনি এটা নিচে নামান, কালারটা নিচে নামাই দেন, আচ্ছা দিলাম। এবার H2 লেখেন, আচ্ছা H2, এবারে সেকেন্ড ব্র্যাকেট আরেকটা হবে, সেই সময় তো গাছের মাথায় উঠে গাছের নিচে সেকেন্ড ব্র্যাকেট শেষ হলো এখানে, মানে সিএসএস এর মধ্যে সিএসএস, মানে এই সিএসএস টা যাবে ওইটার মধ্যে, হ্যাঁ এরকম দিলে হবে? হবে, আমি জানি না, জিজ্ঞাসা করছি। যেটা স্ট্রাকচারের বাইরে সেটা কেমন ট্রাই করব, ঠিক আছে। এখানে দেখেন যে আপনি যেটা বলতেছেন আমরা যেটা নিয়ে কাজ করতেছি, এখানে দেখা যাচ্ছে প্যারেন্ট চাইল্ড দুটো নিয়ে কাজটা বলা আছে। তো এই যে আমরা এখানে যেটা নিয়ে কাজ করতেছি দেখেন, যদি HTML পেজে যাই, এই এটা হচ্ছে কি প্যারেন্ট এলিমেন্ট, তাই তো। বডির মধ্যে কি আছে, H2 আছে, তার মানে এটা হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে চাইল্ড। তো আমরা যে যখন যে এরকম কিছু একটা লিখি যে বডি লিখলে যখন স্পেস দিই সে ধরে যে এই স্পেসের ফার্স্টে যেটা আছে ওটা হচ্ছে প্যারেন্ট, আর এরপর যেটা লিখবে সেটা হচ্ছে চাইল্ড। এখন ব্যাপারটা যদি এরকম হয় যে আপনি প্যারেন্ট চাইল্ড না বুঝাইয়ে প্যারেন্টের মধ্যে যে ইচ্ছামতো আর চাইল্ড দিচ্ছেন, সে ধরবে কি যে H2 আছে একটা সিএসএস কোড, আর এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষের মধ্যে আপনি যা লিখবেন সেটাকে সে কোড হিসেবে ধরে নেবেন। এখন H2 কি আবার সিএসএস কোড, এটা তো জাস্ট এলিমেন্টের নেম। তার মানে এইভাবে কোনোদিনও লেখা যাবে না, এটা স্ট্রাকচারের বাইরে, ঠিক আছে। তো আপনি লিখলে কি করতে পারেন, জাস্ট যদি স্পেস দেন সে ধরবে এটা প্যারেন্ট এটা চাইল্ড। যদি আমরা এরকম একটা সিম্বল দিই তাহলে সে ধরতেছে যে এই এলিমেন্টের নিচে যে এলিমেন্ট আছে শুধু সেই এলিমেন্টের উপর এই ডিজাইনটা অ্যাপ্লাই করবে, বুঝতে পারছি কি? এটা নেম দিয়ে কি আমি নিজেও বলতে পারবো না, নিজেও কাজ করতে হবে মেবি। আচ্ছা এখন দেখেন আমরা যদি নেট থেকে এটাকে ডাউনলোড করি, নেট থেকে আমরা অনেক সময় যে সিএসএস কোড ডাউনলোড করে নিয়ে গেছি, এখন সেই সময় আমরা যে এখানে স্পেসের পরিবর্তে এরকম কিছু সিম্বল দেখতে পাই, এরকম। তো এই সিম্বলটা আসলে কিছুই করা হয় না, শুধু বলা হয় কোনটা প্যারেন্ট কোনটা চাইল্ড, ঠিক আছে। আমি যদি সিম্বল নাও দিই তাহলেও কাজ করবে, সিম্বল দিলেও কাজ করবে। এখন আমি তো আগে আপনাকে দেখাচ্ছি সিম্বল না দিয়ে, এখন ভবিষ্যতে যদি সিম্বল আসে তখন তো বলবেন যে এটা মনে হয় স্যার দেখেন নাই, ঠিক আছে, আসলে তো দেখাচ্ছি। এখানে দেখেন যে সিম্বল দিলেও যে কাজটা হবে সিম্বল না দিলেও সেম কাজটা হবে। যদি সিম্বল দিয়ে দিই তার মানে আমি এখানে দেখিয়েই দিচ্ছি যে এটা হচ্ছে প্যারেন্ট ওটা হচ্ছে চাইল্ড। আর যদি স্পেসও দিই তাহলে সে ধরেই নেবে ফার্স্টে যেটা থাকবে ওটা হচ্ছে প্যারেন্ট, পরে যেটা থাকবে ওটা হচ্ছে চাইল্ড। এখন এর মধ্যে আমার আরো অনেক কিছু থাকতে পারে না,
ধরুন যে একটা ইয়ে থাকতে পারে। এখন এই ক্ষেত্রে দেখেন এই এটা হচ্ছে কি আবার চাইল্ড না কার h2 এর, তাহলে h2 টা হচ্ছে একদিক দিয়ে আবার প্যারেন্ট। বুঝতে পারছি? এরকম আমাদের অনেকগুলো এলিমেন্ট আসতে পারে। একটা ডট ডট নির্মাণ দেখলে এরকম 4-5টা এলিমেন্টের নেম আসবে, তারপরে কোনো একটা সিএসএস কোড লিখবো। তো দেখেন আমরা সিলেক্টর গুলো বুঝতে পারছি কিনা। লাস্টেরটা এটা হচ্ছে মানে হচ্ছে যে একটার ভিতরে আরেকটা, ওটার জন্য না মানে এই চিহ্নটা দেওয়া না দেওয়া সেম কথা। হ্যাঁ, এখন আমি ওখানে যেটা লিখছি সেটার ব্যাপারে দেখেন, আমি যদি এটা লিখতে চাই বডির মধ্যে কি আছে h2 আছে, তার মানে h2 এর মধ্যে আবার কি থাকতে হবে h1 থাকতে হবে। যদি h1 থাকে তাহলে এটা ঠিক আছে। তার মানে দেখেন যে বডির মধ্যে কি আছে h2, তার মধ্যে কি আছে অ্যাঙ্কর ট্যাগ। বুঝতে পারছি কি বলুন তো? যদি বুঝি তাহলে ব্যাপারটাকে আরেকটু পেঁচাইতে পারি, আর যদি না বুঝি তাহলে পেঁচাবো না। আচ্ছা, যদি বুঝি, এখন দেখেন আমি এটাকে একটা ডিভের মধ্যে নিলাম। তো ধরেন যে একটা ডিভ নিলাম, এখানে একটা ক্লাস নিলাম, ক্লাসের নেম দিলাম হচ্ছে ধরেন যে বক্স, এরকম কিছু একটা বললাম বক্স। আচ্ছা, এখানে দেখেন আমি আর একটা ডিভ নিলাম, ক্লাস আপাতত কোনো ক্লাসের নেম নিলাম না, এর মধ্যে আমি h2 নিলাম। আচ্ছা, এখানে যে আমি বলতে পারি যে বক্স টু, ঠিক আছে। এখন প্রবলেমটা হচ্ছে আমার HTML পেজ কি একটা হবে? একটা তো হবে না, আমার অনেকগুলো পেজ হতে পারে। আচ্ছা, অথবা আমি ব্যাপারটাকে একটু ইজি করি, এখানে যে আরেকটা ক্লাস নিলাম, ধরুন যে আমি একটা সেকশন বানাবো হচ্ছে হেডার। এই হেডার সেকশনের মধ্যে আমার কি আছে এরকম কিছু একটা থাকতে পারে। হ্যাঁ, আমি এটাকে বাদ দিই, ব্যাপারটা ইজি হবে। তো সেক্ষেত্রে দেখেন আমার একটা ক্লাস আছে না হেডার, হেডার মধ্যে আমার একটা ডিভ আছে, তো যেটা নেম আমি কি দিছি বক্স দিছি। আচ্ছা, যাই হোক, আমরা যেন কোথায় যেন ছিলাম, এখানে, তাই না? আমরা হচ্ছে বলছিলাম যে হেডারের মধ্যে একটা বক্স। এখন ব্যাপার হচ্ছে দেখেন হেডার, তো আমরা যখন কাজ করবো তখন কি আমাদের কি একটা ক্লাস, মানে হেডার নামে কি একটা ক্লাস থাকতে পারে? মানে বক্সের কথা চিন্তা করি, হেডার কথা আমরা বাদ দিই, বক্স নামে কি আছে একটা ক্লাস আছে না, একটা ক্লাস। এখন দেখেন আমি যখনই অনেকগুলো পেজ নিয়ে কাজ করব তখন দেখা যাচ্ছে কি আমার HTML পেজ অনেকগুলো হবে, কারণ একটা প্রজেক্ট করতে গেলে কমপক্ষে আপনার 15 থেকে 20টা HTML পেজ হবে কমপক্ষে। তো যদি 15 থেকে 20টা পেজ হয়, তাহলে আমি এই পেজে বক্স নামক একটা ক্লাস নিয়ে ফেলছি, অন্য পেজেও আমি ভুল করে বক্স নামক আরেকটা ক্লাস নিয়ে ফেলতে পারি না? তখন সমস্যাটা কি হবে? দেখা যাচ্ছে আমি অন্য পেজে একটা ডিজাইন অ্যাপ্লাই করছি, সেই ডিজাইনটা আমার অটোমেটিক এখানে চলে আসছে, অথবা আমি এখানে যে ডিজাইনটা অ্যাপ্লাই করছি সেটা চলে যাচ্ছে ওই পেজে। একটা সমস্যা হতে পারে, তাই না? এখন আমরা যখন এই ক্লাসগুলো নিয়ে কাজ করব তখন আসলে আমাদের উচিত কি এই ক্লাসগুলোকে সিলেক্ট করার সময়, মানে ক্লাসগুলোকে যখন সিএসএস পেজে লিখবো তখন যদি আমরা বলে দিতে পারতাম যে বক্স নামক ক্লাসটা কোন ক্লাসের মধ্যে আছে, তাহলে কিন্তু ভবিষ্যতে ওই প্রবলেমটা হতো না। কারণ আমরা জানি যে আমাদের প্রতিটা পেজে হেডার সেকশন থাকলে হেডার সেকশন সেম ডিজাইনে হবে, আর হেডার সেকশনের মধ্যে যদি বক্স নামে একটা ক্লাস থাকে তাহলে ওই বক্সের মধ্যে আমার সেম ডিজাইনে হবে। নর্মালি দেখেন যে আমি যদি চাই এইভাবে লিখে দিতে পারি যে বক্স, ধরুন যে আমি এখানে এরকম সাম কিছু একটা ডিজাইন করলাম। আচ্ছা, এখন প্রবলেমটা কি হবে, ধরেন যে আমি আর একটা পেজ না নিয়ে আমি নিচেই আরেকটা ক্লাস নিলাম। হ্যাঁ, বক্স নামে আমার আরেকটা ক্লাস আছে, এটা বক্সটা আলাদা করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে দেখেন আমি যদি এইভাবে লিখি, সরাসরি যদি এরকম বক্স দিয়ে লিখি, তাহলে ভবিষ্যতে কি হবে, এটার উপর ডিজাইন অ্যাপ্লাই হবে, আবার এটার উপর ডিজাইন অ্যাপ্লাই হবে। তো আমি চাচ্ছি এখানে আমি যে ডিজাইনগুলো লিখবো বা যে ডিজাইনের কোডগুলো লিখবো, শুধু এই ডিজাইনটা অ্যাপ্লাই হবে কিসের উপর, শুধু আমার হেডার সেকশনের মধ্যে, এটা হেডার নামে যে ক্লাস আছে এর মধ্যে যে বক্স নামক ক্লাস আছে শুধু এটার উপর। আমি চাচ্ছি এটার উপর কোনো ডিজাইন অ্যাপ্লাই হবে না। তার মানে আমরা যদি এইভাবে সরাসরি কোড লিখি কোনো সমস্যা নেই, কিন্তু ভবিষ্যতে সমস্যা হতেই পারে, কারণ প্রজেক্টটা কত বড় হবে আমরা সেগুলি বলতে পারতেছি না। ঠিক আছে, আমার এই পেজে 3টা বক্স থাকতে পারে, আমি এর জন্য বক্স নামক একটা ক্লাস নিতে পারি, আবার অন্য পেজেও আবার 3টা বা 10টা বক্স থাকতে পারে, সেখানে আমি ভুল করে বক্স নামক একটা ক্লাস নিয়ে ফেলতে পারি। এখন সমস্যা কি হবে, একটা ক্লাস আর একটা ক্লাসকে ওভাররাইট করে দিবে। ঠিক আছে, মানে এটা ডিজাইন ওখানে চলে যেতে পারে, ওটা ডিজাইন এখানে চলে আসতে পারে। তো এই প্রবলেমটা হবে না যদি আমরা এইভাবে চিন্তা করি। আমরা যদি বলি যে আমরা এইটার উপর ডিজাইন অ্যাপ্লাই করব, তার মানে এটা কি একটা ক্লাস বক্স নামক একটা ক্লাস,
এই ক্লাসটা কোন একটা ক্লাসের মধ্যে আছে না, হেডার নামক একটা ক্লাসের মধ্যে আছে। তো আমরা যদি এখানে ব্যাপারটাকে এইভাবে দিয়ে দিই, ডট হেডার একটা স্পেস দিয়ে বললাম হচ্ছে ডট বক্স, সে কি করবে হেডার নামক আগে ক্লাস করে আছে সেখানে নিয়ে যাবে, তার মধ্যে দেখবে যে হেডার নামক ক্লাসের মধ্যেও বক্স নামক কোনো ক্লাস আছে কিনা, যদি থাকে তাহলে সেই বক্স নামক যে ক্লাস আছে সেটার উপর কোনো একটা ডিজাইন অ্যাপ্লাই করবে। এখন দেখেন আপনার এখানেও বক্স নামক একটা ক্লাস আছে, আবার আপনি এখানেও বক্স নামক একটা ক্লাস নিছেন। এখন সেই ক্ষেত্রে দেখেন যে আপনি যদি এখানে কোনো ডিজাইন অ্যাপ্লাই করেন সেই ডিজাইনটা শুধু কিন্তু এইটার উপরে অ্যাপ্লাই হবে, এটার উপর আর অ্যাপ্লাই হবে না। তার মানে কি আমরা ক্লাস ইউজ করে এখানেও আবার ব্যাপারটাকে আর একটু ইউনিক করে দিতে পারলাম না। আমরা চেষ্টা করব কোন একটা সেকশন বা কোন একটা পেজ করার সময় এটাকে যতটা ইউনিক করতে পারবো ইউনিক করে দেব, না হলে লাস্টে যে দেখা যাচ্ছে কোডগুলো লিখতে লিখতে আমার কোড এত হবে এবং পরে যে কোনটা কোনটাকে ওভাররাইট করে দিচ্ছে আপনি এটা ধরতেই পারবেন না। আর এইচটিএমএল সিএসএস এর ব্যাপারটা তো কোথাও কিন্তু কোনো এরর মেসেজ দিবে না, যে মেসেজটা পড়ে আপনি বুঝতে পারবেন যে অমুক লাইনে অমুক ধরনের এরর হয়েছে। পিএইচপি তে মেসেজগুলো দিবে, যে মেসেজগুলো পড়ে আমরা বুঝতে পারবো কোন ধরনের এরর হয়েছে, বাট এইচটিএমএল সিএসএস নিয়ে কাজ করার সময় কিন্তু কোনো প্রকার এরর মেসেজ আমরা পাবো না। কারণ আমি এগুলো আগেই বলতেছি এই জন্য, কারণ দেখা যাচ্ছে যে আমার যখন রিয়েল লাইফে আমি এগুলো নিয়ে কাজ করছি, কোন একটা ক্লাস আমি ভুল করে লিখে ফেলছি, এখন দেখা যাচ্ছে আমি ডিজাইনটি একরকম হয় আর একরকম, আমি এখানে কালার রেড করবো অলরেডি দেখা যাচ্ছে গ্রিন হয়ে গেছে, আমি এত কোড চেঞ্জ করতেছি বাট আমার ওখানে আউটপুট চেঞ্জ হয় না। তখন আবার আমাকে কি করতে হবে, এটাকে ওভাররাইড করার জন্য ইনলাইন সিএসএস কাজ করার দরকার হয়, যেটা আসলে ভ্যালিড না। ঠিক আছে, তো আমরা যেটা নিয়ে কাজ করবো অবশ্যই আমাদের কোডগুলো প্রফেশনাল হতে হবে। আবার ভবিষ্যতে আমরা যখন এটাকে অনলাইনে আপলোড করবো তার আগে আমরা এটাকে অনলাইনে চেক করে নিব না যে কোথায় কোন ধরনের ভুল করছে। এখন আমি এমন ভাবে কাজ করলাম আমার সব কিছু ঠিক আছে, আউটপুট সবকিছু ঠিক দেখাচ্ছে, কিন্তু যখন আমি চেক করলাম দেখা যাচ্ছে সব জায়গায় আমার ওয়ার্নিং দিচ্ছে, তারপরে কি আমার ভবিষ্যতে সব জায়গা থেকে আবার চেঞ্জ করতে হবে। যতক্ষণ না চেঞ্জ করতেছি ততক্ষণ কিন্তু এসইওর কোডগুলো ঠিকঠাক কাজ করবে না। মানে আপনি ডিজাইন কমপ্লিট করে দিয়েছেন একটা কোম্পানিকে, কোম্পানি যখন এসইওর কাজ করবে তখন আবার আপনাকে ফোন দিবে, ভাই অমুক অমুক লাইনে এরর আছে এগুলো ঠিক করেন। ঠিক আছে, তার মানে কি দ্বিতীয়বার আপনাকে ওই কাজটা আবার করতে হবে। আমরা চেষ্টা করবো এবার কাজগুলো করার। দেখেন এই পর্যন্ত আমরা বুঝতে পারছি, বুঝি তো। এবার যদি আপনারা প্র্যাকটিস করতে চান তাহলে প্র্যাকটিস করতে পারেন, আমি আপনাদের 10 মিনিট সময় দিতে পারি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এটা একটু প্র্যাকটিস। আচ্ছা, এ পর্যন্ত বুঝি তো আমরা। যদি এগুলো বুঝি তাহলে যা আছে এগুলোকে আমরা বাদ দিই, সিএসএস যা বলছে সব বাদ, মাথায় যা আছে ওটা কাজে লাগবে। ঠিক আছে, মাথার উপর বাদ দিও না তাহলে সমস্যা আছে। তাহলে আমরা ক্লাস 6 নামে একটা ফোল্ডার করি, চেঞ্জ করার দরকার নাই, এখানে যা আছে এখানেই কাজ করুন, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন আমরা একটা লেআউট বানাবো। এখন লেআউট বলতে কি বুঝি, আমার ওয়েবসাইট যতগুলো ভাগ হবে শুধু ওই ভাগগুলো করা। তো ভাগগুলো যদি আমরা আমাদের মতো করতে পারি তাহলে ভিতরে কোন ধরনের ডিজাইন হবে কি দিব এগুলো আমরা আমাদের মতোই করতে পারবো। তো আমাদের এখনো সিএসএস এর বেসিক অনেক কিছু আছে, বেসিকগুলো শিখতে হবে, তারপরে আমরা মোটামুটি প্রজেক্ট আকারে কাজ শুরু করতে পারবো। তো দেখেন যে আমরা যদি এগুলো নিয়ে কাজ করি, আমি আপনাদের বলছিলাম ডিভ আর স্প্যানের মধ্যে পার্থক্য দেখাবো, তাই না? আচ্ছা, আগে পার্থক্যই দেখি। এখানে তখন আমি একটা ক্লাস নিব, একটা ক্লাস নিলাম, ক্লাসের নেম এরকম দিলাম টেস্ট। এখানে যে বললাম যে বর্ডার বললাম 1 পিক্সেল, এটা সলিড হবে, কালার বললাম রেড কালার। বর্ডার বলতে আমরা কি জন্য কি বুঝি, বর্ডার আশেপাশে বর্ডারগুলো চারপাশে আর কি বর্ডার দেওয়া আর কি। তো নর্মালি দেখেন যে আমার একটা ক্লাস আছে, এই ক্লাসটাকে যদি আমি ইউজ করি তাহলে কি করবে, চারিপাশে আমি এই ক্লাসটা যে এলিমেন্টের মধ্যে ইউজ করব ওই এলিমেন্টের টপ সাইড, লেফট সাইড, রাইট সাইড, বটম সাইড চারিপাশে সে কি করবে একটা বর্ডার দিবে। বর্ডার ওয়াইড কত হবে 1 পিক্সেল। এখন এটা সলিড হবে, সলিড যদি বলি তাহলে এরকম একটা মানে সলিড একটা বর্ডার হবে। যদি ডটেড বলতাম তাহলে ডট ডট হতো, যদি ড্যাশেস বলতাম তাহলে ড্যাশ ড্যাশ হতো। ঠিক আছে, আমরা আপাতত সলিড দিলাম, কালারটা কি হবে রেড কালার। আচ্ছা, তো সেক্ষেত্রে শুধু রেড দিলে তো হবে না, সলিড না দিলে কিন্তু আসবে না। আর আপনি শুধু রেড দিলে সে আসলে বুঝতেই পারবে না যে সে বর্ডারটা আসলে সলিড দিবে না ডট ডট দিবে না ড্যাশ ড্যাশ দিবে। এখানে আমাদের না ডিফল্ট কোনো কাজ করবে না, এখানে কিন্তু বলেই দিতে হবে সলিড, হয় সলিড দেন অথবা ডটেড দেন অথবা ড্যাশেস দেন, যাই হোক একটা কিছু বলে দিতে হবে। তা আমরা এটা বললাম। এখানে আমাদের একটা এলিমেন্ট আছে না ডিভ, আমি এখানে যে বললাম ক্লাস, আমাদের ক্লাসের নাম কি দিয়েছিলাম টেস্ট।
তাহলে এখানে দিলাম হচ্ছে টেস্ট, ওই সেম ক্লাসটাই আমি ইউজ করবো স্প্যানের মধ্যে, ঠিক আছে। তখন যে এখানে যে আমি বললাম সাম টেক্সট, আর এখানেও আমি সাম টেক্সট লিখলাম, ঠিক আছে। একই ডিজাইন আমি দুটার উপর অ্যাপ্লাই করছি, এবার পার্থক্যটা আমরা দেখতে পারবো। তো এটাকে যদি আমরা সেভ দিই, তারপর আমাদের যে পেজ ছিল পেজটাতে যাই একটু রিলোড দিই, দেখেন আমি ডিভ এর মধ্যে যে ক্লাস নিয়েছিলাম এটা ওয়াইড ফার্স্ট লাস্ট নিয়েছে না, তার মানে এটা কিন্তু সবসময় ব্লক আকারে ডিসপ্লে করা হচ্ছে, ব্লক আকারে। আর আমরা যে স্প্যানের মধ্যে যে টেক্সটটা নিচ্ছি দেখেন এটার ওয়াইড কতটুকু দেখাচ্ছে, ঠিক আমার যতটুকু টেক্সট আছে টেক্সটের উপর ডিপেন্ড করে কিন্তু আমার ওয়াইডটা হয়েছে। হাইট সেম রাখবে ওয়াইড সেম। হ্যাঁ, হাইট সেম বলতে এখানে আমরা টেক্সটের হাইটের উপর ডিপেন্ড করে হাইট নিয়েছি। টেক্সটটা যদি অনেক বড় হতো তাহলে এই বক্সের হাইটটা অনেক বড় হতো, বুঝতে পারছি। আমরা তো এখানে হাইট ওয়াইট কোনো কিছু ফিক্সড করে নাই, আমরা তো এখানে টেক্সট যা দিছি এই টেক্সটের উপর ডিপেন্ড করে এটার হাইট হবে, এটার হাইট হবে। হ্যাঁ, দুটোর ক্ষেত্রে হাইট কোনটার ক্ষেত্রে ফিক্সড হবে না। আমি যদি এটা না দিতাম, এই টেক্সট না দিতাম তাহলে কি হতো, শুধু একটা বড় দেখাতো। দেখেন আমি টেক্সট দিলাম না, যদি টেক্সট না দিই তাহলে কি হবে, এখানে যাই একটু রিলোড দিই, দেখেন তো বড়টা দেখাচ্ছে না শুধু। তার মানে আপনার হাইট নাই, আপনার ওয়াইডটা ঠিক আছে বাট হাইট নাই, হাইট 0। যদি হাইট 0 হয় তাহলে আপনার উপরে বর্ডার নিচে বর্ডার, আপনি তো শুধু একটা বর্ডারই দেখতে পারবেন। তো এখানে যদি আমরা কোনো একটা টেক্সট লিখি তাহলে এই টেক্সটটার হাইটের উপর ডিপেন্ড করে আমার এই বক্সের হাইটটা হবে। যদি এখানে টেক্সট লিখি তাহলেও এখানে ওই টেক্সটের হাইটের উপর ডিপেন্ড করে এটার হাইট হবে। কিন্তু পার্থক্য শুধু এটা যে একটা ওয়াইড 100% হয়ে যাবে, মানে এটা ডিসপ্লে হবে হচ্ছে ব্লক, আর এটা ডিসপ্লে হবে হচ্ছে ইনলাইন। ডিসপ্লে ব্লক বলতে যে এটার ওয়াইডটা অটোমেটিক 100% নিয়ে নেবে, যদি ব্লক হয় তাহলে এটার ওয়াইড 100%, আর যদি ব্লক না হয় ইনলাইন হয় তাহলে ওই এলিমেন্টের মতো যতটুকু টেক্সট থাকবে ওই টেক্সটের উপর ডিপেন্ড করে ওটার ওয়াইড হবে। এখন দেখেন আপনি যদি এই টেক্সটের পরিমাণটা বাড়ান, দেখেন এই বক্সের ওয়াইডটাও কিন্তু বাড়বে। আপনি এখানে যত টেক্সট বাড়াবেন এই টেক্সটের উপর ডিপেন্ড করে দেখেন আপনার এই বক্সের ওয়াইডটা বাড়তেছে, ঠিক আছে। আর এখানে ব্যাপারটা হচ্ছে আপনি এর মধ্যে যত টেক্সটই দেন না কেন ওর ওয়াইড যা ছিল ওইটাই থাকবে, ওয়াইডটা বাড়বে না। হ্যাঁ, এটা আমরা করবো যখন আমরা মেনু নিয়ে কাজ করবো। এখন তো ডিসপ্লে ব্লক ইনলাইন এখানে তো দেখানোর কোনো দরকার নাই, বাট আমরা যখন মেনু নিয়ে কাজ করবো তখন কোনোটা আমার ইনলাইন আকারে দেখাইতে হবে, কোনোটা ব্লক আকারে দেখাইতে হবে। যখন যেটাকে আমরা ব্লক আকারে দেখাবো সেখানে যে বলতে পারি ডিসপ্লে ব্লক, যেটাকে আমরা ইনলাইন আকারে দেখাবো সেখানে বলতে পারি ডিসপ্লে ইনলাইন, ঠিক আছে। আমরা মেনু করলে অবশ্যই ওগুলো থাকবে। তবে দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছি। এখন ব্যাপার ছাড়া আমরা কোনটা ইউজ করবো, যেখানে আমার দেখা যাচ্ছে ওয়াইডটা 100% দরকার নাই, সমস্যা আছে এটা ইউজ করলে। ডিপ সব জায়গায় ইউজ করলে ওয়াইড 100% নিয়ে নেবে। এখন ব্যাপারটা যদি এরকম হয় আমার এই টেক্সটের পাশে এ ধরনের এই টেক্সট আছে, তো টেক্সটের পাশে আমার আরেকটা টেক্সট থাকতে পারে না, এটাকে আমি সেভ দিতাম, দেওয়ার পরে এখানে যাই একটু রিলোড দিই, এখানে আছে না, আমি এটার উপর ডিজাইন অ্যাপ্লাই করতে পারছি। এখন এইটা এই টেক্সটের ফার্স্টে যদি আমি ডিপ দিয়ে দিই এটা কিন্তু নিচের লাইনে চলে আসবে এবং ওয়াইডটা ফোন দিয়ে নেবে। এখন ব্যাপারটা দেখেন আমি তো চাচ্ছি যে এটা আমি নিচের লাইনে আনবো না, এখন যে পজিশনে আছে ওই পজিশনে থাকা অবস্থায় আমি কিছু একটা ডিজাইন অ্যাপ্লাই করতে পারছি। এখন যেরকম আছে এই যে এখন রাইট সাইডে আছে না, রাইট সাইডেও থাকবে, তো সেই ক্ষেত্রে যদি আমি ডিজাইন অ্যাপ্লাই করতে চাই তাহলে আমি কি করতে পারি, এটার ফার্স্টে আমি নিতে পারি হচ্ছে স্প্যান। দেখেন আমি যদি এটা ফার্স্টে স্প্যান নিই তাহলে কোনো কিছুই হবে না, যেরকম ছিল এরকমই থাকবে, আছে না। যদি আমি ডিপ নিই ওয়াইড সবসময় 100% থাকে। এখন আপনি এক লাইন করতে চাই যদি আরো 3 লাইন সিএসএস কোড লিখেন তাহলে তো আপনার লাভ হলো না, আরো লস হলো। আপনি সিএসএস ইউজিং করতে পারেন শর্টকাট কাজ করার জন্য। আপনি যেটা এক লাইনে করতে পারতেছেন সেটা যদি আপনি 3 লাইনে কাজ করেন কোনো সমস্যা নাই, করতেই পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে আমার 3 লাইন ওখানে লেখার দরকার হচ্ছে না। হ্যাঁ, আপনি এটাকে দেখেন আমি ডিপ নিয়ে কাজ করছি, তো ডিপটাকে ইউজ করে আমি কিন্তু এই পাশে আনতে পারতাম, ওয়াইডটা কমাইতাম, তাহলে বলতাম যে এটা লেফট সাইডে থাকবে না রাইট সাইডে থাকবে, যদি রাইট বলতাম তাহলে রাইট সাইডে অটোমেটিক ওখানে চলে যেত। কিন্তু এর জন্য আমার 2টা লাইন আরো এক্সট্রা লেখা দরকার হতো না, কিন্তু আমি তো 2টা লাইন এক্সট্রা লিখবো না।
আমরা যদি অত দৃষ্টি থাকবো ধর যে আমি অফিসে আসি, আমি ইচ্ছা করলে ফার্মের থেকে সরাসরি বাসে আসতে পারি, আবার যদি মনে করো গুলশান এক ওয়েবসাইটে ঘুরে ফিরে আসবো তাও আসতে পারি। আবার যদি মনে করো এখান থেকে 10 নম্বর যাবো, 10 নম্বর থেকে একটা গাড়ি আছে আমার অফিসের সামনে যাই, এই গাড়িতেও আসতে পারি। কিন্তু আসা তো যাবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় কিন্তু সময় বেশি লাগবে, কোনোটা সময় কম লাগবে। আমাদের যে কাজগুলো আছে যেটা আমরা শর্টকাট ওয়েতে করতে পারবো, আমার মনে হয় সেটাই অ্যাপ্লাই করা আমাদের জন্য বেটার। আচ্ছা, তাহলে এটাকে আমরা বাদ দিই। আমরা নর্মালি একটা লেআউট ক্রিয়েট করতে যাচ্ছি। তো একটা লেআউট করতে গেলে আমরা আগে পেইন্টে যাই, কারণ লেআউটটা কেমন হবে সে চেহারাটা আমাদের দেখা দরকার। আমরা ধরলাম যদি এরকম ব্যাকাতারা হবে না, সোজাই হবে, ঠিক আছে। তো একদম ফার্স্টে যেটা থাকবে এটাকে আমরা কি বলি, হেডার সেকশন। আচ্ছা, এরপরে কি থাকতে পারে, আমাদের একটা মেনু সেকশন থাকতে পারে। এরপরে যেটা থাকবে ওটাকে আমরা কি বলি, কন্টেন্ট সেকশন। এই যে এটাকে আমরা কি বলি, কন্টেন্ট বলি না। কন্টেন্টটা আবার অনেকগুলো ভাগে ভাগ থাকতে পারে। আমরা নর্মালি এটাকে 2 ভাগে ভাগ করতে যাচ্ছি। এরকম একটা ছোট ভাগ থাকবে, একটা বড় ভাগ থাকবে, একদম লাস্টে কিছু একটা থাকবে। তো লাস্টে যেটা থাকে এটাকে আমরা কি বলি, ফুটার বলি না। আমরা নর্মালি এরকম একটা লেআউটই করতে চাচ্ছি, ঠিক আছে। তো যদি এই লেআউটটা আমরা করতে চাই, তাহলে ফার্স্টে দেখেন এই যে কি আছে, একদম ফার্স্টে হেডার সেকশন। আমরা একদম ফার্স্টে একটা হেডার সেকশন বানাবো। সেই ক্ষেত্রে আমরা দেখেন এরকম কিছু একটা করতে পারি, ডিপ ক্লাস, এখানে বলতে পারি আছে হেডার। একটা ক্লাস নিলাম, যে ক্লাসের নেম দিলাম হচ্ছে হেডার। এটাকে ধরে সিএসএস কোড করে আমি জাস্ট একটা হেডার সেকশন বানাবো, ঠিক আছে। এটার পরে দেখেন আমার আরেকটা সেকশন ছিল না, মেনু সেকশন বা বলতে পারি নেভিগেশন সেকশন, যেটাকে আমরা সংক্ষেপে নেভ বলতে পারি। তো এখানে যে আমরা বলতে পারি যে এই হেডার সেকশন নিচে আমাদের আরেকটা সেকশন হবে, যে সেকশনের নেমটা আমরা দিতে পারি হচ্ছে নেভ বা নেভিগেশন অথবা মেনুও দিতে পারি। যাই হোক, এই সেকশনটা কি হবে, স্টার্ট হবে এবং এন্ড হবে না। তাহলে দেখেন আমরা অলরেডি 2টা সেকশন বানাতে পারছি। যদি আমরা সিএসএস এ কোনো ডিজাইন করিনি, আমরা শুধু এইচটিএমএল এ করব। এখন দেখেন আপনার এইচটিএমএল স্ট্রাকচারটা যদি ঠিক না থাকে, আপনি সিএসএস এ যত সিএসএস কোডই লেখেন না কেন, আপনার লেআউট কিন্তু ঠিকঠাক হবে না। আপনাকে এইচটিএমএল স্ট্রাকচারটা ঠিকঠাক লিখতে হবে, তারপরে ওখানে যে সিএসএস কোড নিয়ে চিন্তা ভাবনা করা যেতে পারে। তো এখানে দেখেন আমরা অলরেডি কি করছি, হেডার নামে একটা সেকশন নিয়েছি, নেম নামে একটা সেকশন নিয়েছি। তো আমরা যখন প্রফেশনালি কাজ করব তখন আসলে কি করব, এই যে কোন সেকশনটা আমি কোথা থেকে স্টার্ট করলাম কোথায় এন্ড করলাম, এটাকে আসলে কমেন্টস আকারে রাখতে হয়। তো আমরা এটাকে একটু কমেন্টস করে দিই এইভাবে, যে স্টার্ট হেডার সেকশন, ঠিক আছে। আমরা এটাকে স্টার্ট হেডার সেকশন করে দিলাম, যে এখান থেকে আমরা হেডার সেকশনটাকে স্টার্ট করছি আর ঠিক এখানে এন্ড করছি। এখানে যে বলতে পারি যে এন্ড হেডার সেকশন। এটা সুবিধা কি হবে, 5 বছর পরে দেখলে আমরা বুঝতে পারবো এখান থেকে শুরু করছি এখানে শেষ করছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আমাদের যে এখানে আবার নেভিগেশন সেকশন আমরা স্টার্ট করছি না, তাহলে এখানে যে বলতে পারি যে স্টার্ট নেভ সেকশন, এখান থেকে নেভ সেকশনটাকে আমরা স্টার্ট করছি। এখানে যে বলতে পারি যে এন্ড কি হবে, নেভ সেকশন, ঠিক আছে। আমরা এই সেকশনটাকে স্টার্ট করছি, এই সেকশনটাকে এন্ড করছি, তাহলে আমাদের অলরেডি 2টা সেকশন করা শেষ। দেখুন নেভ সেকশনের পর আমাদের আরেকটা সেকশন ছিল না, কোন সেকশন ছিল, কন্টেন্ট। আচ্ছা, যদি কন্টেন্ট সেকশন হয় তাহলে দেখেন এখান থেকে এই পর্যন্ত এই পুরোটা মিলে কন্টেন্ট সেকশন না, কন্টেন্ট সেকশন। তো কন্টেন্ট সেকশনের মধ্যে হবে আর আমরা কি করছি, 2টা ভাগে ভাগ করছি। এটাকে আমরা বলতে পারি লেফট কন্টেন্ট, এটাকে আমরা বলতে পারি রাইট কন্টেন্ট। তাহলে আমরা কি করব, ঠিক যেখানে নেভ সেকশনটাকে এন্ড করছি তার নিচে আমরা আবার একটা সেকশন স্টার্ট করব। এখানে যে বলতে পারি যে এটা হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট সেকশনটাকে আমরা কি করলাম, স্টার্ট করলাম। তো আমাদের এখানে কি করা উচিত, কমেন্টস করে দেওয়া উচিত না। আমরা এখান থেকে যে বলতে পারি যে স্টার্ট কন্টেন্ট সেকশন, আর এখানে আমরা এটাকে এন্ড করে দিই যে এন্ড কন্টেন্ট সেকশন। আমরা এটাকে স্টার্ট করছি এবং এন্ড করছি। এখন দেখেন এই কন্টেন্ট সেকশনটাকে আবার আমরা 2টা ভাগে ভাগ করছিলাম। এটা কন্টেন্ট সেকশনটাকে 2টা ভাগে ভাগ করছে না, লেফট আর হচ্ছে রাইট। এখন এই 2টা ভাগ আপনারা দেখেন তো কন্টেন্টের মধ্যে আছে না বাইরে আছে, ভিতরে আছে, কন্টেন্টের ভিতরে আছে। তো সেই ক্ষেত্রে আমি দেখেন এখানে যেতে পারি, এটা হচ্ছে কন্টেন্ট স্টার্ট এবং এন্ড। তার মানে আমি আরো 2টা ভাগ করতে গেলে আমাকে কি করতে হবে, অবশ্যই কন্টেন্টের মধ্যে করতে হবে না। তাহলে আমি এখানে যাই, এখানে যে বলতে পারি যে ক্লাস, এখানে বলতে পারি যে লেফট কন্টেন্ট,
এরকম একটা নেম দিলাম, আর এটাকে আমি বোঝার জন্যই কমেন্টস করে দিলাম। এরকম যে স্টার্ট আর লেফট কন্টেন্ট সেকশন, আর এটাকে আমি ধরেন যে এখানে ইন করে দিলাম যে ইন লেফট কন্টেন্ট সেকশন। এখানে একটা ট্যাব দিলাম যেন বুঝতে পারি কোনটা প্যারেন্ট কোনটা চাইল্ড। এটার মধ্যে আছে, তার মানে কি এটা প্যারেন্ট এটা হচ্ছে চাইল্ড। তো সেক্ষেত্রে স্পেস না দিলেও কোনো সমস্যা ছিল না, বাট স্পেস দিলে আমরা বুঝতে পারবো যে কোনটার মধ্যে আসলে কোনটা আছে। বুঝতে পারছি কি বলুন তো? স্ট্রাকচার যদি ঠিকঠাক ভাবে না হয়, আপনি সিএসএস এ যত কোডই করেন না কেন, লেআউট কিন্তু ঠিকঠাক আসবে না। আপনার এইচটিএমএল স্ট্রাকচার ঠিক রাখতে হবে। এখন দেখেন আমরা শুধু একটা সেকশন করছি, আমাদের আরেকটা সেকশন আছে না? এখন এই সেকশনটা কি লেফটের মধ্যে আছে না লেফটের বাইরে আছে? লেফটের বাইরে আছে, বাট কন্টেন্টের মধ্যে আছে না? তার মানে আমি এখানে যেতে পারি যে কন্টেন্ট স্টার্ট এবং এন্ড কিন্তু লেফটের বাইরে, তার মানে কি লেফটের নিচে আসবে এবং কন্টেন্টের মধ্যে থাকবে। তো ধরেন যে আমি যদি এটাকে কপি করি, এটাকে কপি করে আমি এদের নিচে যাই, এখানে যে বললাম যে এটা কি হবে যে রাইট কন্টেন্ট, এতে রাইট থেকে আমি কপি করে এখানে বলে দিলাম যে এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে কি রাইট কন্টেন্ট। তাহলে দেখেন আমার কন্টেন্টের মধ্যে আমি দুটো ভাগ করছি, একটা হচ্ছে লেফট কন্টেন্ট আর আরেকটা হচ্ছে রাইট কন্টেন্ট। বুঝতে পারছি কি পর্যন্ত? কন্টেন্ট বানানটা ঠিক দিই এখানে, আচ্ছা সমস্যা নেই, দিয়ে দিই। ঠিক আছে এ পর্যন্ত? যদি এ পর্যন্ত ঠিক থাকে তাহলে দেখেন যে আমাদের ইমেজে আর একটা সেকশন আছে না, ফুটার সেকশন আছে। ফুটার সেকশন কিসের মধ্যে আছে? কন্টেন্টের নিচে আছে, তার মানে কি কন্টেন্টের মধ্যে তো নাই, কন্টেন্টের বাইরে আছে কিন্তু বডির মধ্যে আছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা এখানে যাই, কন্টেন্ট আমরা কোথায় ইন করছি এই দেখেন কমেন্টস করে বুঝতে পারবো কন্টেন্টটাকে আমরা কোথায় ইন করছি। ঠিক তার নিচে আমরা একটা সেকশন বানাবো, ধরুন যেরকম নিলাম হচ্ছে যে ডিভ, তার মধ্যে একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে ফুটার। ফুটার এখন এটাকে আমি ধরুন যে স্টার্ট এবং ইন্ড করতে পারি। এখানে যে আমি যদি বলি যে ইন্ড ফুটার সেকশন, এটাকে আমি কপি করে উপরে দিই যে স্টার্ট ফুটার সেকশন। বুঝতে পারছেন? দেখেন যদি এই পর্যন্ত বুঝতে পারি তাহলে আমাদের চিত্র অনুযায়ী আমরা লেআউটটা করছি, কিন্তু আমাদের যদি আউটপুট দেখতে চাই, যদি আউটপুট দেখতে চাই দেখতেই পারি, তাই না? কিছু দেখাইছে স্যার আপনি কিছু করছেন, আপনি তো বলছেন শুধু এই ভাগগুলো হবে, বাট ভাগগুলোকে নিয়ে আপনাকে কাজগুলো তো করতে হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখেন এই যে এখানে আমরা যে ক্লাসগুলো নিছি, এই ক্লাসগুলোকে তো আমাদের সিএসএস এ কাজ করতে হবে। ফার্স্টে কি আছে? হেডার আছে না? হেডার নামে একটা ক্লাস আছে। আচ্ছা, আমরা সিএসএস পেজে যাই, যে বলতে পারি যে আমাদের যেহেতু ক্লাস নরমালি দেখেন প্রতিটা ক্লাসে কি ফার্স্টে ডট থাকার কথা না, এবং ক্লাসের লাস্টে কি থাকে সেকেন্ড ব্র্যাকেট থাকে। তো আমি বারবার ডট লিখবো আর সেকেন্ড ব্র্যাকেট লিখবো, আমি একটা লিখে এটাকে কপি পেস্ট করে নিলাম। আমি যেহেতু সবগুলো ক্লাস নিছি আমার তো এগুলোই ঘুরে ফিরে আসবে, ঠিক আছে? এবার যদি আমার মানে স্টুডেন্ট যদি খুব ভালো হয় তাহলে ক্লাসের নেমগুলো আমি এখানে লিখতে পারি। আর যদি স্টুডেন্ট একটু দুর্বল হয়, আমার মতো যদি ইংলিশে সমস্যা থাকে, তাহলে এখানে যে ক্লাসের নেমগুলোকে কপি, এখানে যে আমরা ক্লাসের নেমটাকে পেস্ট করতে পারি। এখানে আমাদের আরো ক্লাস আছে না কন্টেন্ট, আমরা কন্টেন্ট ক্লাসটাকে এখানে কপি করে নিয়ে আসলাম। আমাদের আরেকটা ক্লাস ছিল হচ্ছে লেফট কন্টেন্ট, এই ক্লাসের নেমটাকে আমরা এখানে নিয়ে আসলাম। তারপর আরেকটা ক্লাস ছিল হচ্ছে রাইট কন্টেন্ট, আমরা ওই ক্লাসটাকে এখানে নিয়ে আসলাম। এরপর দেখেন যে আমাদের আরেকটা আছে ফুটার, এই ফুটারটাকে আমরা কপি করলাম এখানে নিয়ে আসলাম। তার মানে আমাদের ওখানে কয়টা ক্লাস আছে দেখেন, এইগুলো ক্লাস আমরা ডিক্লেয়ার করছি। একটা হচ্ছে হেডার, আরেকটা হচ্ছে নেম, আরেকটা হচ্ছে কন্টেন্ট, আরেকটা লেফট কন্টেন্ট, রাইট কন্টেন্ট, ফুটার। বুঝতে পারছো কি পর্যন্ত? আচ্ছা, যদি এই পর্যন্ত পাই তাহলে আমাদের এখানে সিএসএস কোডগুলো লিখতে হবে। এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, আমরা তো এর মধ্যে সিএসএস কোড লিখবো, তাই না? তো এখানে যে আমি বলতে পারি ওয়াইড, আর আমার ওই সেকশনের ওয়াইডটা কত হবে। আমরা বেশিরভাগ ওয়েবসাইটে দেখি না যে ওয়াইডটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যায়, মানে পুরো স্ক্রিনটা জুড়ে আসে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারি? অটো দিলে হবে 100%?
100% বলতে বোঝায় আমার স্ক্রিনটা যত বড় হবে আমার এই সেকশনের ওয়াইডটা ঠিক তত বড়ই হবে। তারপরে আমি এটার হাইট দিতে পারি, হাইট আমি ধরেন যে এখানে হাইট দিলাম, কত দিব, হাইটটা বললাম 120 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে আমি যদি এইটা দিই তাহলে এখানে আমি কিছুই বুঝতে পারবো না, কারণ আমার শুধু একটা ভাগ হবে, ভাগের হাইট হবে এত, ওয়াইড হবে এত, আর ওর মতো কোনো টেক্সট নাই, কোনো কালার নাই, তাহলে আউটপুটে কোনো কিছু দেখা যাবে না। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে ধরুন যে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিতে পারি, এটা জাস্ট বোঝার জন্য যে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের সেকশনটা কতটুকু অংশ জুড়ে হয়েছে। তো এখানে যে ফার্স্টে আমি ধরুন যে এরকম একটা কালার দিলাম, সিলভার কালার, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে সিলভার। তার মানে আমাদের একটা হেডার সেকশন হবে, যে সেকশনের ওয়াইড কত হবে 100%, হাইট হবে হচ্ছে 120 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ডে কি হবে একটা কালার হবে। আচ্ছা তো সেক্ষেত্রে দেখেন যদি এটাকে আমরা সেভ দিই, দেওয়ার পর আমাদের যে পেজ ছিল এখানে একটু রিলোড দিই, তাহলে দেখেন আমরা একটা সেকশন দেখতে পাচ্ছি, আমাদের একটা সেকশন ওয়াইড কত দিয়েছিলাম 100%, 100% বলতে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, হাইট কত দিয়েছিলাম 120 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম হচ্ছে সিলভার। দেখেন এই পর্যন্ত হয়েছে কিনা। হয়েছে কি এ পর্যন্ত? আচ্ছা যদি এটা হয় তাহলে দেখেন আমাদের এরপর আরেকটা সেকশন আছে, নেভিগেশন সেকশন বা নেভ সেকশন। আচ্ছা নেভ সেকশনে আমি কি আসতে পারে, হাইট দিতে পারি, ওয়াইড দিতে পারি, বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। তাহলে আমার এই যে তিনটা লাইন আমি লিখছি এই তিনটাকে কপি করতে পারি, এখানে যে আমি ওটাকে পেস্ট করতে পারি। এখন ব্যাপার হচ্ছে যদি না বুঝি তাহলে সমস্যা আছে, আর তিনটা লাইন যদি বুঝে কপি পেস্ট করি তাহলে এখানে আমরা চেঞ্জ করতে পারবো এবং বলতে পারি যে আমাদের নেভিগেশন সেকশনের হাইট কখনো 120 পিক্সেল হবে না, এটা সর্বোচ্চ 50 পিক্সেল হতে পারে, ঠিক আছে। আর আগেরটার ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু সিলভার আছে, পাশেরটাও যদি সিলভার কালার হয় তাহলে দুটো মিলে একটা হয়ে যাবে, আমরা বুঝতে পারবো না। তা আমরা কি করতে পারি, এটার কালারটা চেঞ্জ করে দিতে পারি, বললাম যে ব্ল্যাক কালার, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যে সেকশন আছে এই সেকশনটাকে আমরা বললাম যে আমাদের নেভ সেকশনের ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হচ্ছে ব্ল্যাক। যদি এটাকে আমরা সেভ দিই, দেওয়ার পর আমাদের যে পেজ ছিল পেজটাতে যায় একটু রিলোড দিই, তাহলে দেখেন নিচে আমরা আরেকটা সেকশন দেখতে পারতেছি যেটার হাইট হচ্ছে 50 পিক্সেল, ওয়াইড হচ্ছে 100%, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক। এ পর্যন্ত কি পারছে? নিয়ে নিবে, বাট আমাদের এটা দেওয়া উচিত, কারণ আমি যে সব জায়গায় 100% যদি না দিই প্রবলেমটা হবে যখন আপনি পরের গুলো নিয়ে কাজ করবেন তখন তো ওখানে আপনার পার্সেন্টেজ উল্লেখ করে দিতে হবে। যেরকম আমরা টোটাল আমরা জানি কত 100%। আচ্ছা যদি টোটাল 100% হয় তাহলে আমরা ওই কন্টেন্টটাকে দুটো ভাগে ভাগ করছি না, ওই দুটা মানে প্রতিটা রাগের ওয়ার্ড কত হবে 100%, দুটার ওয়ার্ডের যোগফল হবে হচ্ছে 100%। এখানে আমরা 100% না দিলেও অটোমেটিক 100% নিবে, হ্যাঁ সমস্যা নাই, না বলতে পারেন। এখন আমার কাজটা হচ্ছে আপনার এই কোডগুলোর সাথে পরিচয় করে দেওয়া, ঠিক আছে। কোথায় আপনি কি ইউজ করবেন, আদৌ ইউজ করবেন কিনা সেটা তো পরে আপনি ডিসাইড করবেন। আচ্ছা এরপর এখন আমাদের আরেকটা সেকশন ছিল না, কন্টেন্ট সেকশন, এটা কন্টেন্ট সেকশন ছিল। এখন কন্টেন্ট সেকশনটা তো আমাদের থাকবে কি নিচে থাকবে না, তার উপর লেফট কন্টেন্ট রাইট কন্টেন্ট থাকবে। তারপর আমরা এখানে একটা কাজ করতে পারি, ওয়াইড দিতে পারি, কত হবে 100%, আর আমি এখানে কি করতে পারি হাইট দিতে পারি, কত দিব 500 দিলাম 500 পিক্সেল। বোঝার জন্য একটা কাজও করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার ধরুন যে এরকম দিই, যেহেতু এটা নিচে থাকবে আমি ইয়েলো দিই, এটা যেহেতু আমার ওই দুটো বক্সের নিচে থাকবে তো পরে যে দেখা যাচ্ছে ওই দুটো বক্স ক্রিয়েট করার পরে ইয়েলো কালারটা দেখা যাবে না, যার জন্য আমি এরকম একটা কালার দিলাম, চোখে লাগে আর কি। এখানে যা একটু রিলোড দিই তাহলে দেখেন তো আমাদের কন্টেন্ট সেকশন দেখাইছে যেটার হাইট কত আছে 500 পিক্সেল। আচ্ছা যদি এই পর্যন্ত ঠিক থাকে তাহলে দেখেন এই কন্টেন্টের মধ্যে আমার আবার দুইটা ভাগ ছিল না, একটা লেফট একটা রাইট। লেফটটাকে আমরা কি করছিলাম একটু ছোট বানাতে চাইছি আর রাইটটাকে একটু বড়, তাই না? আচ্ছা হাইট যদি সেম হয় তাহলে এটার ওয়াইড আমরা বলতে পারি যে এটা হবে 30%, আর বাকি থাকলো কত 70% দিতে পারি এটা। মানে আমরা যত যাই করি এই দুইটা বক্সের ওয়ার্ডের যোগফল সর্বোচ্চ 100% হতে পারবে,
যদি 100% মধ্যে 101% কিছু রাখতে চান রাখা যাবে, আর দুইটা যোগফল সর্বোচ্চ হতে পারবে হচ্ছে 100%। তো সেই ক্ষেত্রে আমরা যে লেফটে যাই, এই সেম কোডগুলো আমরা ওখানে লিখতে পারি। এখানে যাই, যে বলতে পারি ওয়াইড 100% হবে, এটা হচ্ছে 30%, হাইট আমরা 500 দিলাম। এখানে যে কালারটাকে আমরা চেঞ্জ করি এরকম কিছু একটা বলি যে গ্রিন কালার, ঠিক আছে। আচ্ছা, এটাকে সেভ দিই, দেওয়ার পর আমাদের যে পেন্সিলে একটু রিলোড দিই, তাহলে দেখেন তো 30% আমরা একটা বক্স লিখতে পারছি লেফটে, এবং রাইটে আমরা আরেকটা বক্স ছিল না, তাহলে ওটাকে ধরে আমরা কাজ করতে পারি। এই যে দেখেন রাইট, আর রাইটে যেও আমি ওই সেম কাজগুলোই করবো, ওই কোডগুলো এখানে কপি পেস্ট করতে পারি। এখন এটা ওয়ার্ড সর্বোচ্চ কত হতে পারবে, 70, তাহলে আমি এখানে বলতে পারি হচ্ছে 70% ওয়ার্ড, মানে ব্যাকগ্রাউন্ড কালার এটাকে চেঞ্জ করে অন্য কোনো কালার দেওয়া উচিত। তো এটা কি দিব, আচ্ছা সিলভার কালারই দিলাম। এটাকে সেভ দিই, দেওয়ার পরে এখানে যায় একটু রিলোড দিই। এখন দেখেন এখানে আসে না, আসছে বক্স, আসছে নিচে। এখন স্যার আপনি এক্সটার্নাল স্ট্রাকচারে কি করছিলেন, একটা নিচে একটা ছিল না, এখন সেই ক্ষেত্রে দেখেন আপনার একটা নিচে একটা আছে না, আপনি এক্সটার্নাল স্ট্রাকচারে যা করছেন এখানে সেই অনুযায়ী আছে। এখন ব্যাপার হচ্ছে আপনাকে যদি বলা হয় যে এটাকে লেফট সাইডে রাখবেন, এটাকে কি করবেন রাইট সাইডে রাখবেন, তার মানে আপনার এই বক্সের পজিশনটাকে ফিক্স করে দিতে হবে। মানে বক্সের পজিশনটাকে বলতে পারেন যে এটা লেফট সাইড থাকবে, এটা রাইট সাইড থাকবে। তো এটা নিয়ে কাজ করতে গেলে আমরা এটাকে লেফট সাইড নিব, তাই না। এখানে যে আমরা বলতে পারি যে ফ্লট, এটা কি হবে লেফট, মানে এটাকে আমরা লেফট সাইডে রাখতে চাচ্ছি, আর যেটাকে আমরা রাইট সাইডে রাখতে চাচ্ছি এখানে যে বলতে পারি যে ফ্লট রাইট। তার মানে এই বক্সটা লেফট সাইডে থাকবে আর এটা রাইট সাইডে থাকবে। তো সেই ক্ষেত্রে দেখেন আমি যদি এটাকে সেভ দিই, আমাদের যে পেন্সিলে এখানে একটু রিলোড দিই, তাহলে দেখেন এটা লেফট সাইডে আছে, এটা রাইট সাইডে আছে। এখন সমস্যা আছে, এটা লেফট রাইট বলছেন ভালো, এবং লেফট রাইটে ঠিক তখনই যাবে আপনার টোটাল ওয়ার্ড কত 100%, আপনি এক পাশে দিচ্ছেন কত 30%, এই পাশে দিচ্ছেন আছে 70%। এখন আপনি যদি এখানে ভুল করে যদি বলেন যে এখানে হবে কত 71, তাহলে কি পাশে যাবে। এখানে দেখেন আমি যদি যাই একটু রিলোড দিই, নিচে চলে আসছে না। এখন সেক্ষেত্রে দেখেন আপনি যতই এখানে ফ্লট লেফট রাইট করেন, এটা ঠিক তখনই এখানে যাবে যে এখানে ঠিক যতটুকু স্পেস পড়ে আছে ওই সেম স্পেস যদি বক্সের সাইজের সমান হয়, ঠিক আছে। মানে বক্সের ওয়াইড আর এই পড়ে থাকা স্পেসটুকু যদি সমান হয় তাহলে এই বক্সটা এখানে যাবে। যদি বক্সটা এই স্পেস থেকে বড় হয় তাহলে কিন্তু কখনোই যাবে না, বুঝতে পারছেন। তাহলে দেখেন যে এখানে আপনি 1 পিক্সেল বা 1% যদি এলোমেলো করেন, আপনার বক্সগুলো কি ঠিকঠাক জায়গায় থাকবে, থাকবে না। তো সেই ক্ষেত্রে আমরা যত যাই করি যোগগুলো একটু ঠিকঠাক মতোই করব, ঠিক আছে। আচ্ছা, এটাকে সেভ দিয়ে দেওয়ার পরে এখানে জাস্ট একটু রিলোড দিই, তাহলে আমাদের এই পর্যন্ত ঠিক আছে, তাই না। এখন আমাদের ফুটার সেকশন আছে না, তাহলে আমরা ফুটার সেকশনে যাই, যে এই কোডগুলোকে এই যে তিনটা লাইনকে আমি কপি করি, যে এটা কি হবে ওয়াইড, এটা ওয়াইড কত হবে 100% না, ফার্স্ট টু লাস্টে যাবে, তার মানে আমি এটা বলতে পারি 100%। হাইট অবশ্যই 500 পিক্সেল হবে না, আমি বললাম যে এটা হবে ধরেন যে সর্বোচ্চ 100 পিক্সেল, এরকম কিছু একটা বললাম। আর ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে। তার মানে ফুটার সেকশন এখানে কি হইছে, ওয়াইড দিছি, হাইট দিছি, ব্যাকগ্রাউন্ড কালার দিছি। এখানে যা একটু রিলোড দিই, ফুটার আসছে, এই যে নিচে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিছি, আসে নাই। আচ্ছা, তো এই পর্যন্ত কি বুঝতে পারছি। এখন যদি আপনাকে বলা হতো এখানে আমরা কয়টা ভাগ করছি, দুইটা ভাগ করছি না, যদি এখানে আমাদের 5টা বা 10টা ভাগ করতে বলা হতো পারতাম, ঝামেলা কেন হবে, একটা পারলে 100টা পারা যায়, পারবো, কিন্তু এই যে লেফট রাইট করছেন না প্লটিং আছে। আচ্ছা এখন ব্যাপারটা দেখেন, আমি একটাকে লেফট করছি একটাকে রাইট করছি, তাই না। আমি এটাকে কিছুই করলাম না, কি হবে, এখানে যাই একটু রিলোড দেই। আচ্ছা আমি কি করছি আগে দেখতে হবে, ওয়াইড দিস আছে 70%, এটাকে বললাম হচ্ছে রাইট, আচ্ছা বললাম না, এটাকে বাদ দিই। আচ্ছা এখানে যাই, এখন দেখেন আমার এই বক্সটা এই পর্যন্ত আসার কথা ছিল না, এখন বক্সটা এতটুকু দেখা যাচ্ছে জাস্ট, তাই না। এই বক্সটা কিন্তু প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত 70%, এটাও দেখেন আমি ফ্রন্ট লেফট করছি না,
তার মানে এরাও প্রথম থেকে শুরু করে 30% পর্যন্ত আসছে, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে যদি ব্যাপারটা আমরা ওরকম করতে পারতাম, আমরা প্রথম যে বক্সটাকে লেফট করছি এই বক্সটা ঠিক যেখানে শেষ হয়েছে সেখান থেকে যদি আমার এই পরের বক্সটা শুরু হতো তাহলে ঠিকঠাকই দেখাতো না, প্রথম 30% তারপরে 70%, তার মানে আমি যেরকম চাচ্ছিলাম ওই রকমই হবে। তো সেই ক্ষেত্রে দেখেন আমরা যদি এখানে ফ্রন্ট লেফট করে দিই, ঠিক আছে, এখানে যদি ফ্রন্ট লেফট করে দিই তাহলে দেখেন সে এখান থেকেই শুরু হয়েছে। মানে মেইনলি ব্যাপারটা দাঁড়ালো যদি আমার ফ্রন্ট লেফট করা থাকে তাহলে কি হবে, সে একদম লেফট সাইড থেকে শুরু হবে, শুরু হওয়ার পর ঠিক যেখানে শেষ হয়েছে এরপর যদি স্পেস থেকে থাকে তাহলে পরের বক্সটা অটোমেটিক এখানে চলে আসবে। আর যদি স্পেস না থেকে থাকে তাহলে অবশ্যই নিচেই আসবে, এখানে কিন্তু আসবে না। এখন আপনাকে যদি 10টা ভাগ করতে দেওয়া হয় আপনি 10টা ভাগের মধ্যে যে শুধু ফ্রন্ট লেফট করে দিবেন এবং আপনি যাই করবেন 10টা ভাগের যে ওয়াইড হবে না, আর 10টা ভাগের যোগফল যেন 100% এর বেশি না হয়। তো সেই ক্ষেত্রে দেখেন 100% এর বেশি যদি না হয় তাহলে অটোমেটিক সবগুলো কিন্তু একটার পাশে একটা চলে আসবে। তো সেই ক্ষেত্রে আপনাদের এই সপ্তাহে বাসায় অবশ্যই কিছু কাজ দিব, যেটা হচ্ছে ওইরকম 10টা ভাগে ভাগ করবেন। অলরেডি এটা করা শেষই। এবং আমি আপনার লেআউটটা দিচ্ছি যেটা খুব বেশি কঠিন হবে না আর একেবারে ইজিও মেবি করব না। লেআউট গুলা মোটামুটি না বুঝলে যে কোনো ধরনের প্রজেক্ট ডিজাইন করা যাবে না। আগে লেআউটটা বুঝতে হবে, এগুলো যেন আমরা ঠিকঠাক মতো করতে পারি তাহলেই হবে। একটা কোশ্চেন ছিল, যারা পিএইচপি ডেভেলপার হয় ওরা কি ডিজাইনিং নিয়ে কাজ করে? অবশ্যই ডিজাইনার হতে হবে তারপরে ডেভেলপার। আপনার ডিজাইন সম্পর্কে কোনো ধারণা থাকলে আপনি ডেভেলপ করতে পারবেন না। ধারণা তো বাট করে, তার কি করে? এখন ব্যাপারটা হচ্ছে আমার কোম্পানিতে যদি আমার ডিজাইনার থাকে আমি কেন ডিজাইনারের কাজ করব, আমি ডেভেলপারের কাজ করব। এখন ব্যাপার আছে ডিজাইনার যদি ডাল খাওয়া হয় মানে তার মতো সে ডিজাইন করে দিয়েছে, কিন্তু ডেভেলপ করতে গেলে আপনাকে ওগুলো চেঞ্জ করতেই হবে, কিছুই করার নাই। কারণ ডিজাইনের কাজটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট ডিজাইন করে দেওয়ার দরকার, দিয়ে দিলাম শেষ। এখন ডেভেলপে আপনি যদি কমপ্লেন করেন যে এখানে চেঞ্জ করতে হবে ওখানে চেঞ্জ করতে হবে, সে বলে ভাই আমার করে দেওয়ার দরকার করে দিতে, এখন পালে চেঞ্জ করে না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে আবার টাকা পাচ্ছে ভাই টাকা দেবো না, কারোর কাছ থেকে ওইটা ঠিক করে নিতে হবে, তারপর আপনাকে কাজ করতে হবে। তো ডেভেলপার হতে গেলে অবশ্যই ডিজাইনার মানে ডিজাইনের কিছু বিষয় গুলো জানতে হবে, যদি জানেন সব ডিজাইনারই কি স্ট্যান্ডার্ড ফলো করে ডিজাইন করে? অবশ্যই অলমোস্ট যারা প্রফেশনাল? অবশ্যই না, অবশ্যই না। ব্যাপারটা হচ্ছে দেখেন আমি যখন একটা ওয়েবসাইট ডিজাইন করি আমার ধারণা হচ্ছে আমাকে কি করতে হবে, এটা ডেভেলপ করতে হবে। এখন ভবিষ্যতে আমার যা যা চেঞ্জ করার দরকার হতে পারে বা যে জিনিসগুলো আমি ডাইনামিক করবো আমি কিন্তু ডিজাইন করার সময় ওগুলো একবার ঠিকঠাক করে নিই। এতে যে কি হয় আমার পরে মানে ওটাকে ডেভেলপ করতে গেলে কিন্তু খুব বেশি সময় লাগে না। এখন যারা ডিজাইনার তাদের তার ডেভেলপার কোন ধরনের কাজ করবে ওই সম্পর্কে কোনো আইডিয়া নেই, সে কি করবে আমার প্রজেক্ট যত তাদের আমি রেডি করে দিতে পারবো আমার তত বেনিফিট, তাহলে চিন্তা সেই রকম, ঠিক আছে। সে কি করবে আপনাকে একটা ডিজাইন করে রান করে কিওয়ার্ড গুলো চেক করে দিয়েই দিয়ে দেবে যে ভাই কোনো কিওয়ার্ড দেখাচ্ছে না, এবার যা করবেন আপনি করেন। এখন আপনি যখন ডেভেলপ করতে যাবেন আপনার ওই কন্টেন্ট গুলো তো চেঞ্জ করতে হবে। আর একজন ডিজাইনার আপনাকে একটা পেজ করে দেবে ইন্ডেক্স পেজ, ওটাকে ভাগ করে যে আপনাকে কতগুলো পেজ করতে হবে সেটা আপনি তখনই বুঝবেন যখন ভাগটা করবেন। একটা ইন্ডেক্স পেজকেও যদি আমরা ভাগ করি কমপক্ষে দেখা যাচ্ছে 10-12টা পেজ তো আপনাকে বানাতেই হবে শুধু ইন্ডেক্স পেজটাকে ভাগ করতে গেলে। আমাদের এখনো ডিজাইনার মানে ডেভেলপার কাজ আমরা শুরু করিনি, তো শুরু হলে বুঝতে পারবেন যে কত কি চেঞ্জ করা লাগে। আচ্ছা এগুলো জাস্ট অনেকগুলো ভাগে ভাগ করবেন 10টা, আমি জাস্ট এরকম কম দিয়ে দিলাম 10টা। আচ্ছা ব্যাপারটা যদি আমি একটু এরকম করে দিই এরকম 10টা হবে। হ্যাঁ এটা তো সেরকম, হ্যাঁ ঠিক আছে এরকম হবে। হ্যাঁ প্রথম 4টা দেবেন এরকম তারপরে এরকম, ঠিক আছে। এটা স্যার টেবিলটা করা যাবে না, রো স্প্যান বলা না, ঠিক আছে। এটা আপনাকে ডিপ দিয়ে করতে হবে। আমরা যে কোডগুলো লিখছি সিএসএস এর যে কোডগুলো লিখছি এগুলো দিয়ে এই কাজটা করা যাবে। হ্যাঁ করা যাবে, ঠিক আছে, জাস্ট একটু ট্রাই করবেন। আচ্ছা এখানে জাস্ট নেট সেকশন, এই নেট সেকশনটাকে আর বাড়াইলাম না, তবে এখানে আপনাদের কিছু কাজ দিয়ে দিয়েছি সেটা হচ্ছে আমরা আনঅর্ডার লিস্ট শিখছিলাম না, আনঅর্ডার লিস্ট। এখানে কি করবেন, এই যে লাস্টে যেটা আছে এটা কি ফুটার সেকশন, ফুটার সেকশনের মধ্যে 3টা আনঅর্ডার লিস্ট নেবেন। এই লিস্টের মধ্যে ধরেন যে আমরা কি করতে পারি এলআই নেব, এর মধ্যে কিছু টেক্সট আমরা ইচ্ছা মতো লিখে দেবেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখেন যে এখানে 3টা আনঅর্ডার লিস্ট নেবেন,
একদম ফার্স্টে যে দেখেন হেডার সেকশনে একদম লাস্টের যে ভাগটা হবে না, এই ভাগটাকে আমরা যে ফর্ম শিখছিলাম না, ফর্মের জন্য এখানে জাস্ট এরকম একটা বক্স নিব আর নিচে পাশে একটা বাটন নিব, যে বাটনের মধ্যে লেখা থাকবে সার্চ। ঠিক আছে, সার্চ নামে একটা বক্স, এখানে দেখেন একটা বক্স তো থাকবে, আর এই বক্সের পাশে একটা বাটন থাকবে, যে বাটনের মধ্যে টেক্সট থাকবে হচ্ছে সার্চ। আচ্ছা, এখানে আমরা কি করব, কমন একটা লোগো নিব, একটা ইমেজটা অলরেডি আমরা আনতে পারি, না? আচ্ছা, এই যে এখানে দেখেন আমাদের নেট নামে একটা সেকশন আছে না, নেট সেকশনের মধ্যে আমরা কিছু টেক্সট নিব, এরকম একটা টেক্সট থাকতে পারে হোম, তারপর থাকতে পারে হচ্ছে অ্যাবাউট, এরপর থাকতে পারে কন্টাক্ট। জাস্ট তিনটা আমরা টেক্সট নিব, তবে এই তিনটা টেক্সটের সাথে অবশ্যই লিংক করা থাকবে। আমরা লিংক শিখছিলাম না, এই হোম টেক্সটের সাথে হোম নামক একটা পেজের লিংক থাকবে। এখন হোম পেজটা আপাতত বানাচ্ছে না, পেজটা একটাই বানাবেন। তো আপনারা একটা কাজ করতে পারেন যে হোম, অ্যাবাউট, কন্টাক্ট এগুলো না লিখে লিখতে পারেন ফেসবুক, গুগল, জিমেইল। তাহলে কি করতে পারবেন, ফেসবুকে যে ওয়েবসাইট আছে ওই পেজের সাথে লিংক করবেন, গুগলের পেজের সাথে লিংক করবেন, জিমেইলের পেজের সাথে লিংক করবেন। ঠিক আছে, আপাতত এতটুকুই করেন, দেখেন হয় কিনা, এতটুকুই হয় কিনা দেখেন। এটা আলাদা লিস্ট। এখন তো কালার চয়েস ঠিক আছে না? ভালো, ভালো। তবে উপরে যে কালার দিয়েছেন ওই কালারটা বর্জন করতে হবে। কি করতে হবে? উপরের কালারটা বর্জন করিতে হইবে। অ্যাশ কালার? উপরে কি অ্যাশ কালার দিছেন? একদম ফার্স্টে হেডার সেকশনে কি কালার দিছেন? অ্যাশ কালার দিছি। শিওর? হ্যাঁ। ব্লু কালার কোনটা দেখলাম? গ্রে দিছি, নেভি দিছি, ব্লু কালারটা বর্জন করতে হবে, ঠিক আছে? এটা বর্জন করতে হবে। তাই এর প্রতি গ্যালারি আছে? আমার নাই, যারা মানে যারা আপনাকে যে প্রজেক্ট বানাবে তাদের আছে। এই ব্লু কালার কেন দিছেন? ওয়েবসাইট নিয়ে কাজ করতে গেলে দয়া করে ধরেন যে আপনার কিছু কালার আছে, রেড কালার, ব্লু কালার, গ্রিন কালার, ইয়েলো কালার, এই কালারগুলো মোটামুটি বর্জন করতে হবে, ঠিক আছে? আর এগুলো ছাড়া আরো অনেক কালার আছে। এখন ধরো স্যার এগুলো ছাড়া কই পাবো কালার, তাই না? শুধু নেটে একটু সার্চ দেবেন HTML কালার কোড, আপনার সফটওয়্যারটা আছে? কালার পিকার আছে, ওখানে গেলে তো কালারের ধারণা পাওয়া যাবে না। এখানে দেখবেন যে একটা ওয়েবসাইটের লিংক আসবে, এই যে জাস্ট একটা ওয়েবসাইট, কম্পিউটার হুব নামে একটা ডোমেইন আছে, কম্পিউটার হুব, হ্যাঁ, hub.com। এখানে গেলে আপনাকে কালার একটা লিস্ট দেখাবে, যে বলুন না সবই তো বাদ দিয়ে দিলাম, থাকলো কি? এখন দেখেন যে আমি যে ডিপ কালার গুলো বাদ দিয়েছি, যেগুলো দেখলে খুবই বিশ্রী লাগে, বাট এছাড়াও দেখেন যে অনেক প্রফেশনাল কালার আছে, যে কালার গুলো আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো আপনার এই কালারের ধারণাটা আপনি এখান থেকে নিতে পারেন, যে একটা ওয়েবসাইট করতে গেলে আপনার কোন ধরনের কালার ইউজ করা দরকার হতে পারে। তবে চেষ্টা করবেন সবসময় ডিপ যে কালার গুলো আছে এগুলো বাদ দিয়ে এখান থেকে প্রফেশনাল একটা কালার নিয়ে কাজ করতে, চোখে যেগুলো ধরে, ঠিক আছে? চোখে ধরে বলতে দেখবেন যে যেগুলা যেরকম এতে এরকম কালার, এই কালারগুলো হয়তো আপনাদের পছন্দ হয় না, বাট এগুলো আসলে প্রফেশনাল কালার। আপনি একটা ওয়েবসাইট এগুলো দিয়ে করবেন, দেখবেন যে অনেক সুন্দর হবে। আর সবসময় চেষ্টা করবেন একটা ওয়েবসাইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো করা। দেখেন প্রফেশনাল যে সাইটগুলো আছে এটা কিন্তু ওই ভমসাং ওই কালারগুলো কিন্তু ইউজ করেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যাবেন, দেখবেন গুগলের সাইট বা আরো কয়েকটা সাইট আছে, দেখবেন এগুলো আইডিয়া পাবেন। ঠিক আছে, তাহলে এগুলো একটু ট্রাই